আসসালামু আলাইকুম ভাইয়া। বিপ্লব ভাইয়া, সাজ্জাদ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া তাহলে আমরা শুরু করে দিই, 30 বেজে গেছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। দীপ্র, শুনতে পারতেছিস ভাই? জি ভাইয়া শুনতেছি। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে শুভ সকাল এবং আমাদের C11 লেকচারে স্বাগতম। তো আহ, আজকে আমাদের C11 লেকচারটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর উপর। আমি অলরেডি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। সরি ভাই। আমার নাম হচ্ছে সিফাত, আমি 12 ব্যাচ। আজকে আমি তোমাদের এই ক্লাসটা নিব এবং আমাদের সাথে কিউএনএ তে থাকবে হচ্ছে দীপ্র। দীপ্র, তোর পরিচয়টা দে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদ্দাম আহমেদ দীপ্ল, ভাইয়া বুয়েটে পড়তেছি, ব্যাচ হচ্ছে 15। সো আজকে তোমাদের সাথে কিউএনএ তে থাকবো এবং যতটুকু সম্ভব তোমাদের হেল্প করার ট্রাই করব। আর একটু পরেই দেখতে পারবা এই আমাদের সেকেন্ড স্লাইডে সবকিছু গোছানো আছে যে আজকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেল হ্যালাইড এগুলোর আন্ডারে তুমি কি কি পড়বা, কি কি টপিক তোমাকে দেখানো হবে। সো দেখবা যে অনেকগুলো টপিক আসতেছে, আমরা সেগমেন্ট করে রাখছি এরকম আলাদা আলাদা প্রত্যেকটা টপিকের শুরুতে। এই জন্য যেটা কথা হচ্ছে ভাইয়া, একটু যখন যে টপিকটা পড়ানো হচ্ছে তখন মনোযোগ দিও। ওই যে ভাইয়া যখন স্লাইড চেঞ্জ করে নতুন স্লাইডে যাবে বা তখন নতুন কিছু কথাবার্তা বলবে, ওই ফাঁকে দিয়ে কোয়েশ্চেনটা করে নিও। ঠিক আছে, মানে আমি বলতেছি না যে কোয়েশ্চেন করবা না, কিন্তু এই যে নিজের যাতে ক্ষতি না হয়, কোনো টপিক যাতে কন্টিনিউয়াস রিয়াকশন বোঝানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত আসলে সেটা বুঝতে হয়। সো যাতে কোনো পার্ট মিস না করো, এই জন্য একটু ওই টাইমটা কোয়েশ্চেন না করে স্লাইড চেঞ্জ করতেছে যখন বা যখন একটু অন্য কথা আসতেছে তখন তুমি করে নিলা কোয়েশ্চেনটা, ঠিক আছে? কারণ অনেক কিছু তো আজকে একটা বিগ পোর্শন আজকে কভার হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি, এন্ড বুঝতেই পারতেছি এটা হচ্ছে থার্ড লেকচার। তাহলে বলা যায় আজকের লেকচারটার পর তোমার অর্গানিক কেমিস্ট্রি 50% শেষ। এরপরে বাকি যে 3টা লেকচার থাকবে সেটা দেখানোর পর বাকি 50% শেষ হয়ে যাবে। ঠিক আছে, টোটাল 6টা লেকচার আমাদের অর্গানিকের, এর মধ্যে আজকে হচ্ছে থার্ডটা। তাহলে সিফাত ভাইয়া শুরু করি আমরা। থ্যাংক ইউ দীপ্র। তো আহ, তোমাদের সবার জন্য যে দীপ্র ভাই যেটা বলছে সেটা একটু মাথায় রেখো, হুটহাট কোশ্চেন না করে আগে বোঝার চেষ্টা করবো আর কি। এনিওয়েজ, তো আমরা দেখলাম যে C11 লেকচার আমাদের আজকে, এবং হচ্ছে আমরা উম, হুম, আমাদের আজকের কন্টেন্ট গুলো হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকাইল হ্যালাইড। তো দীপ্র যেটা বলছে, আমাদের ফার্স্ট স্লাইডে আমাদের আজকে হচ্ছে গোছানো আছে যে আমরা আসলে কি কি জিনিস আজকে কভার করব। তো অ্যালকেনে হচ্ছে আমরা এই যে অ্যালকেন প্রস্তুতিটা দেখবো, কিভাবে অ্যালকেন প্রস্তুতি করে। অ্যালকেন এমনি হচ্ছে প্যারাফিন বলি, খুব একটা বিক্রিয়া নাই। সো আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার করবো ফার্স্টে। আমাদের টার্গেটটাই হচ্ছে এটা, যেটা হচ্ছে একটু লেন্দি এন্ড লেস ইম্পর্টেন্ট সাইমultaneously, সেটা হচ্ছে আমরা আজকে না দেখার চেষ্টা করব, বা দেখলেও খুব কম দেখবো। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া, গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকেন পাই, অ্যালকিন অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের অম্লধর্মিতা, তারপরে হচ্ছে তারা যে বিক্রিয়া করে এই বিক্রিয়াগুলো দেখবো। তারপর হচ্ছে SN1 SN2 বিক্রিয়া দেখবো। অ্যালকাইল হ্যালাইড কই থেকে আসলো, ক্লোরোফর্ম অ্যালকাইল হ্যালাইডের একটা পার্ট, ওইটার কিছু বিক্রিয়া দেখবো। গ্রিগনার বিকারক খুবই ইম্পর্টেন্ট, যেটা সেটা আজকে দেখবো। তো এই জিনিসগুলো হচ্ছে আজকে আহ সব থেকে ইম্পর্টেন্ট। এবং আমরা লেট না করে শুরু করতে চাচ্ছি। ওকে, তো ফার্স্ট স্লাইডটা আমরা একটু দেখি। আমাদের ফার্স্ট স্লাইডটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন নিয়ে স্লাইড। এবং অ্যালকেনে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা উডস বিক্রিয়া দেখব। ফার্স্ট আমরা যেটা দেখব উডস বিক্রিয়া, এবং একটু দেখি। হুম, উডস বিক্রিয়াটা দেখবো। এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং আমরা সবাই মনে হয় এই জিনিসটা পারি। কেন পারি তার কারণ হচ্ছে আমরা ক্লাস 9 থেকে, আমি যতটুকু বুঝি ক্লাস 9 থেকে উডস বিক্রিয়া পড়ে আসতেছি। তো এটা একটা নামধারী বিক্রিয়া, এই জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে কি আরো কিছু করা যায়, আমরা একটু খেয়াল করি। উডস বিক্রিয়া নর্মালি অ্যালকাইল হ্যালাইড দরকার হয় আমাদের। অ্যালকাইল হ্যালাইড আমরা একটা নিলাম। আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, সোডিয়ামের সাথে বিক্রিয়া করি, এবং হচ্ছে অবশ্যই শুষ্ক ইথার,
শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা করি, এটা অনেক ইম্পর্টেন্ট। শুষ্ক ইথার না হলে কিন্তু বিক্রিয়াটা হবে না, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা হয় কি, এই যে বক্সওয়ালা যে অংশটা ভাইয়া করছে, এই বক্সওয়ালা অংশটা হচ্ছে একটা প্রোডাক্ট হয়, এবং বক্স বাদে যারা আছে তারা হচ্ছে একটা প্রোডাক্ট হয়, ঠিক আছে? এবং এটাই হচ্ছে আমাদের অ্যালকেন, কিন্তু এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া, অ্যালকেন। আমরা যদি হচ্ছে গিয়ে একটু দেখি, যে আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা যদি হচ্ছে মিথাইল ক্লোরাইডের কথা চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, ইথেন হবে এবং হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড হবে। আমরা একটু খেয়াল করি উৎস বিক্রিয়ার আসলে তোমার ইম্পর্টেন্ট যে জিনিসটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কার্বন সংখ্যার বৃদ্ধি। কার্বন সংখ্যার বৃদ্ধি একটু খেয়াল করো, তুমি যেই রিয়েক্টেন্টটা নিছো, এই রিয়েক্টেন্টটা হচ্ছে কত কার্বনের, এক কার্বনের, মিথাইল ক্লোরাইড, এখানে কার্বন হচ্ছে কয়টা, এক কার্বন। এখন তুমি যেই প্রোডাক্টটা পাচ্ছ, যে অ্যালকেনটা পাচ্ছ, আসলে সেটা কত কার্বনের অ্যালকেন পাচ্ছ, দুই কার্বনের। অর্থাৎ আমি এক কার্বনের অ্যালকেন নিছি, সরি, এক কার্বনের অ্যালকেল হ্যালাইড নিছি, আমি দুই কার্বনের অ্যালকেন পাইছি, আমার কার্বন সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। আমি যদি এখানে দুই কার্বনের নিতাম, সরি, দুই কার্বনের নিতাম, তাহলে দেখো যেটা হইতো C4H10, আমি বিউটেন পাইতাম। তাহলে দেখো আমি দুই কার্বন নিছি, আমি চার কার্বন পাইছি। এর মানে কি ভাই, এখানে হচ্ছে কার্বন সংখ্যার বৃদ্ধি হচ্ছে, এবং মোর স্পেসিফিকলি আরেকটু যদি খেয়াল করি, কার্বন সংখ্যা কিন্তু ডাবল হচ্ছে। তো উৎস বিক্রিয়ায় এই বৃদ্ধিটা হয়, এবং এই জন্য এই উৎস বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ রিঅ্যাকশন, স্টেপ আপ রিঅ্যাকশন। এবং একটা জিনিস খেয়াল করো, তুমি এক কার্বন নিলে দুই কার্বন হচ্ছে, দুই কার্বন নিলে চার কার্বন হচ্ছে, তিন কার্বন নিলে 6, প্রতিবারই তোমার প্রোডাক্টটা কিন্তু জোড় জোড় সংখ্যক প্রোডাক্টই পাচ্ছ না ভাইয়া। তো এখন অনেকের মনে হতে পারে ভাইয়া উৎস বিক্রিয়ায় কি তাহলে সবসময় আমরা জোড় সংখ্যক প্রোডাক্ট পাই? ব্যাপারটা এরকম না। উৎস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়বে, আমরা জোড় সংখ্যকও পাই, আমরা অ্যাকচুয়ালি বিজোড় সংখ্যকও পাই। সেই জন্য যেটা করতে হবে, এইখানে দেখো প্রতিবারই কিন্তু ভাইয়া একই টাইপের অ্যালকাইল মূলক নিচ্ছে, একই টাইপের অ্যালকাইল। সো এই একই টাইপের অ্যালকাইলটা নেওয়া যাবে না। যেমন আমি একটা যদি এক্সাম্পল দেই, নিচে C2H5Cl, আর হচ্ছে মনে করো সোডিয়াম তো থাকবেই, আর এখন আসলে হ্যালাইডটাও চেঞ্জ করে দিলাম, ব্রোমিন মিথাইল ব্রোমাইড দিলাম, এরকম আসছে। সরি ভাইয়া। তো এটা যদি হয় তাহলে এখন কি হবে দেখো, এখন হচ্ছে অ্যালকাইল মূলকটাও চেঞ্জ, হ্যালোজেনটাও চেঞ্জ। তাহলে যেটা হবে, সোডিয়াম ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড করবে, সোডিয়াম ব্রোমিনের সাথে সোডিয়াম ব্রোমাইড করবে। আগের বার যেটা হয়েছিল ভাই, সেটা হচ্ছে গিয়া দুইটাই ক্লোরিন ছিল, দুই অণু সোডিয়াম ক্লোরাইড করে ফেলছিল। এখন তো আর দুইটাই হচ্ছে গিয়া ক্লোরিন না, বা দুইটাই ব্রোমিন না, একই হ্যালোজেন না। তাহলে একবার সোডিয়াম ক্লোরাইড হবে, একবার সোডিয়াম ব্রোমাইড হবে। এখন একটু খেয়াল করো, এইখানে যেহেতু তোমার অ্যালকাইল মূলকটা চেঞ্জ, এখানে হচ্ছে দুই কার্বনওয়ালা একটা অ্যালকাইল মূলক, এখানে হচ্ছে এক কার্বনওয়ালা একটা অ্যালকাইল মূলক। তো দুই কার্বনওয়ালা অ্যালকাইল মূলককে যদি আমি এ ধরি, আর এক কার্বনওয়ালা অ্যালকাইল মূলককে আমি যদি বি ধরি, এখানে তিন ধরনের প্রোডাক্ট হবে ভাইয়া। এখানে প্রথম প্রোডাক্ট হবে হচ্ছে এ এ, তারা হচ্ছে রিঅ্যাকশন করে একটা প্রোডাক্ট দিবে। আরেকটা হবে হচ্ছে গিয়ে তোমার এ বি, ঠিক আছে, এবং আরেকটা হবে হচ্ছে বি বি। এই তিন ধরনের প্রোডাক্ট হচ্ছে এখানে উৎপন্ন হবে। তো আমি একটু লিখি, এ এ এ কাকে ধরছি, C2H5, তাহলে এখানে কি হবে, C2 C2 C2H5, আবার যদি আমি লিখি C2H5, এটা হচ্ছে AA। এখন আমি যদি BB লিখি, তাহলে CH3 দ্যাটস অল। এখন দেখো আরো একটা প্রোডাক্ট হচ্ছে, যেটা হচ্ছে AB, তাহলে ওইটা কি হবে, C2H5 আর হচ্ছে কি CH3। তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমরা এইটা পাইলাম হচ্ছে টোটাল 4 কার্বনের একটা অ্যালকেন, এটা পাইলাম হচ্ছে 2 কার্বনের অ্যালকেন, বাট তারপরে আমরা যে AB প্রোডাক্টটা পাইছি, সেটাকে আমরা কয় কার্বনের অ্যালকেন বলবো, 2 আর 1, 3 কার্বনের পাইলাম না, যে বিজোড় পাইলাম না আমরা ভাইয়া। কিন্তু ওভারঅল দেখো একটা জিনিস, কার্বন সংখ্যা কিন্তু বাড়ছে। কার্বন সংখ্যা এখানে ছিল 2, তুমি পাইছো 4, এখানে ছিল 1, তুমি পাইছো 2, এখানে 2 আর 1 আছে, তুমি পাইছো 3। কার্বন সংখ্যা কিন্তু কোনোভাবেই কোনো জায়গাতেই কমে নাই, ঠিক আছে? সো এইটাই হচ্ছে তোমার উৎস বিক্রিয়া। আমরা অ্যালকেন পাওয়ার জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করি, এবং এই বিক্রিয়া থেকে হচ্ছে আমরা বিজোড় সংখ্যক জোড় সংখ্যক কার্বন বাড়ায় নিতে পারি, মন চাইলেই বাড়ায় নিতে পারি। ডিপেন্ড করবে হচ্ছে কাকে কাকে তুমি নিচ্ছ,
খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আই হোপ তোমরা বুঝছো। তোমরা যদি বুঝো তাহলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দাও, তাহলে ভাইয়া আর কি পরের কন্টেন্টটা যাইতে পারে। এবং আমার কথা যে ভালো মতন বোঝা যাচ্ছে এবং তোমরা যে বুঝছো সেটা বুঝতে পারে। আর হচ্ছে কোঅর্ডিনেটর যিনি ভাইয়া আছেন, ভাই একটু হ্যান্ড রেজটা একটু অফ করে দিবেন, আমার স্ক্রিনটা প্রবলেম হচ্ছে। জি ভাইয়া দিয়েছি। হ্যাঁ, হ্যান্ড রেজটা অফ করে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। CS3 টা রিপিট করেন, প্রোডাক্ট কতগুলো হবে কারণ, হ্যাঁ প্রোডাক্ট কতগুলোই হয় ভাইয়া, মানে কে বলছে এটা? আকিব, হ্যাঁ আকিব ভাইয়া, প্রোডাক্ট আসলে সবসময় এতগুলো হয়। এইখানে দেখো, এইখানে এটাও এ, এটাও কিন্তু ভাইয়া এ, এই জন্য বারবার এই হচ্ছে। সো অন্যগুলো হওয়ার কোনো মানে অপশনই নাই। কিন্তু এইখানে তো তুমি অ্যালকাইল হ্যালাইডের যে অ্যালকাইলটা, সেই অ্যালকাইলটা ডিফারেন্ট নিছো না, এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে মিথাইল। এখন যেহেতু ডিফারেন্ট, সেহেতু সবগুলো অপশনই হবে, এও হবে, বিবিও হবে এবং এ বিও হবে, এই জন্য এতগুলো হয়েছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে মানে বি, যখন এ বি হবে তখন এ আর হচ্ছে বি, এই দুইটা অ্যালকাইল হ্যালাইডকে যখন তুমি এক করবা তখন হচ্ছে এই যে এটা প্রোপেন, প্রোপেন হয়েছে ভাইয়া। এটাই। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সবাই ওয়াই লিখতেছো, থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে পরের যেটা সেখানে যাই, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে একটা আমাদের স্টেপ ডাউন রিঅ্যাকশন, আমি আগেই বলে নিচ্ছি। স্টেপ ডাউন রিঅ্যাকশন, স্টেপ ডাউন রিঅ্যাকশন মানে কি ভাইয়া? কার্বন সংখ্যা আসলে কমে, কার্বন সংখ্যা কমে। এই যে ডি, ডি মানে হচ্ছে কমা, তো ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বন সংখ্যা কমে। আমি যদি হচ্ছে গিয়ে আর সি ও ও এন এ, সোডিয়াম অ্যালকানয়েড যদি আমরা নেই, এর সাথে যদি আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি ভাইয়া সোডা লাইমের উপস্থিতিতে, এবং হিট থাকতে হবে, তাহলে আসলে রিঅ্যাকশনটা কি হয়? তাহলে এই যে আমি বক্স করতেছি ভাইয়া, এই বক্স ওয়ালা অংশটুকু একটা প্রোডাক্ট হয়, আর বক্স বাদে যারা আছে ওরা আরেকটা প্রোডাক্ট হয়। তো বক্স ওয়ালা অংশটা যখন প্রোডাক্ট হবে, দেখতেই পারতেছি আর আর এইচ, আর বক্স বাদে যারা আছে দুইটা এনএ আর হচ্ছে তিনটা ও আর একটা সি, তাহলে এটা দিয়ে আমরা উৎপন্ন করতে পারি দুইটা এনএ একটা সি তিনটা ও, সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে আমার প্রোডাক্ট হয়। আমরা যদি একটা রিঅ্যাকশন দেখে ফেলি, C2H5 COONA, ঠিক আছে, সোডিয়াম ইথানয়েড এর সাথে বিক্রিয়া করলো সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রভাবক আছে। এটা তাহলে কি হবে? অ্যালকাইল অংশটার সাথে ওই যে হাইড্রোক্সাইডের, সরি সোডিয়াম হাইড্রোক্সাইডের লাস্ট যে এইচটা, ওইটা যুক্ত হবে এবং কি উৎপন্ন হবে? C2H6। আর কি হবে? Na2CO3। তাহলে এই যে একটু খেয়াল করো যে আমি যে প্রোডাক্টটা নিছি, রিয়েক্টেন্টটা নিছিলাম সোডিয়াম ইথানয়েড যাকে বলতেছি, এই রিয়েক্টেন্টটা কত কার্বনের? এখানে দুইটা কার্বন আছে আর এখানে একটা কার্বন আছে, টোটাল কার্বন ছিল তিনটা, কিন্তু আমি অ্যালকেন পাইলাম কত কার্বনের? দেখো তো ভাইয়া, অ্যালকেন পাইলাম কিন্তু আমি দুই কার্বন, অর্থাৎ আমার মেইন উদ্দেশ্য তো হচ্ছে অ্যালকেন পাওয়া, তাই না? তো মেইন উদ্দেশ্য যদি হচ্ছে ভাইয়া তোমার অ্যালকেন পাওয়া হয়, তাহলে মেইন উদ্দেশ্য যদি অ্যালকেন পাওয়া হয়, তাহলে তোমার অ্যালকেন পাইছো কত কার্বনের? দুই কার্বনের, অর্থাৎ ওভারঅল একটু চিন্তা করে দেখো তোমার অ্যালকেন সংখ্যা কি, কার্বন সংখ্যা কি, এক কমছে না ভাইয়া? তো এটাই হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যে তুমি যত কার্বন নিয়ে কাজ শুরু করবা অ্যাকচুয়ালি তুমি তত কার্বন পাচ্ছ না, তুমি হচ্ছে তার থেকে একটা কার্বন কম পাবা। তোমার এখানে যদি 50টা কার্বনও থাকতো, যদি 50টা কার্বনও থাকতো, তুমি ফাইনাল যে অ্যালকেনটা পাইতা, যেটাকে আমরা প্রোডাক্ট হিসেবে কাউন্ট করবো, আমাদের মেইন প্রোডাক্ট, সেটা হচ্ছে তুমি 49 কার্বনের একটা অ্যালকেন পাবা। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে সবসময় একটা করেই হচ্ছে ভাইয়া কার্বন সংখ্যা কমবে, এবং এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এটাই আর কি। ওকে। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড আমরা কেন ব্যবহার করি, এটা অনেক সময় মাথায় আসতে পারে। মনে রাখো ভাইয়া, এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা নিরোধক, হ্যাঁ। আর এখানে সোডা লাইম হচ্ছে যে NaOH, আর হচ্ছে এই যে নিরোধক ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মিললে হচ্ছে তোমার সোডা লাইম, এবং এখানে একটা নিরোধক আমরা ব্যবহার করি। এবং NaOH টা অবশ্যই হচ্ছে শুষ্ক হইতে হয়, এটা একটু মাথায় রেখো। NaOH টা অবশ্যই কি হইতে হয়? শুষ্ক হইতে হয়। এই জিনিসগুলো একটু মাথায় রেখে এগুলা সরি অবজেক্টিভে আসে, হ্যাঁ। পরবর্তীতে আমরা যদি গ্রিগনার বিকারক থেকে তোমার হচ্ছে অ্যালকেন বানাইতে চাই, ঠিক আছে, তাহলে সেটা কেমনে বানায়? তো গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন বানানোর, গ্রিগনার বিকারক নিয়ে আমরা পরে কথা বলবো অ্যালকাইল হ্যালাইডে ইলাবোরেটলি। এখানে জাস্ট
অ্যালকেন প্রস্তুতি দেখা তাড়াহুড়ার মধ্যে একটু তাড়াতাড়ি করে বলে যাই। এটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনাট বিকারক ভাইয়া, RMgX, এটা হচ্ছে ভাই গ্রিগনাট বিকারক। এর সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো, পানি, তাহলে যেটা হয়, এই যে এই বক্সল অংশটা আছে না, এই বক্সল অংশটা হচ্ছে কি ভাইয়া তোমার একটা প্রোডাক্ট হয়, আর বক্স বাদে যারা আছে তার একটা প্রোডাক্ট হয়। এবং মনে রাখবা ভাইয়া, গ্রিগনাট বিকারক, এটা ওভারঅল বলতেছি, অ্যালকেনের জন্য না, গ্রিগনাট বিকারক দিয়া যখন তুমি বিক্রিয়া করবা আজীবন এটা ফিক্সড, এই প্রোডাক্টটা ফিক্সড, শুধু এই রিঅ্যাকশনে না, যে কোনো রিঅ্যাকশন এটা হবেই, এটা ফিক্সড প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করি এই রিঅ্যাকশনটা আমরা কি পাইলাম। গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়া করলে আমরা পাইলাম কি RH, RH মানে কি ভাইয়া, অ্যালকেন। তাহলে দেখো ভাইয়া, আমরা গ্রিগনাট বিকারক থেকে কি পাই, অ্যালকেন পাচ্ছি। তো এটাই হচ্ছে ভাইয়া মোটামুটি অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অ্যালকেনের 3টা প্রস্তুতি আছে। এবং এখানে খেয়াল করো, এখানে কিন্তু কার্বন সংখ্যার কোনো তারতম্য হয় না, যত কার্বন নিছো তত কার্বনই পাইছো তুমি। এখানে যত কার্বনই নিছো, মনে করো আমরা নিলাম C3H7MgCl, এর সাথে পানির বিক্রিয়া করলাম, তাহলে এখানে আমরা পাবো C3H8 প্লাস MgOHCl, এটা পাবো। তো এখানে একটু খেয়াল করো, যত কার্বন নিছি 3 কার্বন নিছি, 3 কার্বনে পাইছি, এর মানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এর মানে দেখো ভাইয়া, আমরা অ্যালকেনের কিন্তু 3টা শিখলাম, ডিকার্বক্সিলেশন, উডস বিক্রিয়া, গ্রিগনাট। কোনোটাই হচ্ছে কার্বন সংখ্যা বাড়াইতে পারি, কোনোটাই কমাইতে পারি, কোনোটাই হচ্ছে স্টেবল রাখতে পারি। এই জিনিসগুলা মাথার মধ্যে একটু মানে নাড়াচাড়া করানোর ব্যবস্থা করো, কারণ হচ্ছে তাহলে যে আমাদের মেইন যেটা কনভার্সন আসে, হঠাৎ করে একটা থেকে আরেকটা বানাইতে দিল, দেখা যাচ্ছে বা আছে 2 কার্বন দিছে 10 কার্বন, কিভাবে তুমি কার্বন সংখ্যাটাকে বাড়াইতে পারো, দেয়ার আর মোর প্রসিডিউর, কিন্তু এটাও কিন্তু প্রসিডিউর যে দ্যাট উইল হেল্প ইউ। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি কনভার্সন গুলাতে আর কি ডাইভ দিতে পারবা। আর মনে হয় তোমরা বুঝছো, যদি ভাই বুঝো তাহলে একটু কমেন্ট চ্যাট বক্সে ওয়াই লিখো, তাহলে ভাই একটু আগাইতে পারি আর কি। ক্লিমেনজম দেখাবেন না ভাই, ক্লিমেনজম তো আজকের লেকচারে না ভাইয়া, সব যদি আজকের লেকচারে দেখাই তাহলে বাকি 3টা লেকচারে কি করবো বলো, আজকের লেকচার শেষ করতে পারি নাকি দেখো। হ্যাঁ, সবাই বুঝতে পারছে, ধন্যবাদ তোমাদেরকে। আমি তাহলে পরের কন্টেন্টটায় যাই। আচ্ছা, একজন লিখছে কাশি দিলে মাইক্রোফোন দূরে সরে নেন। ভাই আমার খুবই ঠান্ডা লাগছে, সরি, এই জন্য তোমার প্রবলেম হচ্ছে, এক্সট্রিমলি সরি ভাই। এনিওয়েজ, আমরা পরের স্লাইডটায় যাই। আচ্ছা, আমরা অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে পড়াশোনা করবো একটু। অ্যালকিন এবং অ্যালকাইন, আমাদের অ্যালকেন পার্টটা শেষ। তো অ্যালকিন এবং অ্যালকাইনে আমাদের ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে অ্যালকোহল থেকে নিরুদন দ্বারা অ্যালকিন প্রস্তুতকরণ, অ্যালকিনের সাধারণ প্রস্তুতি, এবং সেটা হচ্ছে অ্যালকোহল থেকে নিরুদন দ্বারা। নিরুদন মানে হচ্ছে পানি বের করা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা সবাই এটা জানো, নিরুদনের সহজ বাংলা হচ্ছে গিয়ে পানি বের করা। তো এখন আমার যদি একটা অ্যালকোহল থাকে ভাইয়া, হ্যাঁ, মনে করো একটা অ্যালকোহল লিখলাম, এটা মনে করো একটা অ্যালকোহল, ইথানল বলে আমরা এটাকে। সেটাকে জাস্ট আমি একটু একটু সুন্দর করে যে সাজাই লিখি তোমাদের বোঝার জন্য, এটাকে যে আমি একটু সাজাই লিখি, ধরো এইভাবে লিখতেছি। ঠিক আছে, হ্যাঁ, আমরা অ্যালকোহল থেকে পানিটা বাইর করব। হ্যাঁ, এখন দেখো এইটা আর এটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, খালি এটা এইটাকে হাত বাইর করে লিখছি যাতে হচ্ছে একটু বোঝাইতে পারি তোমাদেরকে। তাহলে দেখো, পানি যখন আমি বের করব, তখন এই যে OH আর H অংশটুকু মিলে কি হয়েছে ভাইয়া, H2O, H2 হয়েছে, পানি বাইর করে ফেলাইছি। এখন দেখো, এখান থেকে H গেছে, এই কার্বনের একটা হাত খালি হয়েছে, এখান থেকে OH গেছে, ওরও একটা হাত খালি হয়েছে, 2 কার্বনের 2টা হাত খালি হয়েছে। আমরা জানি যে 2টা হাত নেয়া একটা বন্ড উৎপন্ন হয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে যেটা হবে এরকম তো ছিলই, আর 2টা হাত যেহেতু খালি হয়েছে একটা বন্ড হয়েছে। এই দেখো অ্যালকিন পাই গেছে, আমাদের যেটা দরকার ছিল অ্যালকিন, আমরা একটা অ্যালকিন পাইছি, এটার নাম ইথিন, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, ইথিন নাম। তবে এই যে ভাই বিক্রিয়াটা দেখাইলো, এই বিক্রিয়াটা কিন্তু আসলে ওভারঅল বিক্রিয়া, অ্যাকচুয়াল লাইফে বিক্রিয়াটা আসলে 2টা স্টেপে হয়। 2টা স্টেপে কি হয়, এখানে সালফিউরিক অ্যাসিড আনা লাগে। কেন আনা লাগে পরে বলতেছি, কিন্তু সালফিউরিক অ্যাসিড আনা লাগে। সালফিউরিক অ্যাসিড যদি আনা লাগে তাহলে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম স্টেজে যেটা হয়, এই যে এই অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে।
ঠিক আছে? বিক্রিয়া করলে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হয় ভাই, যেটাকে আমরা অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড বলি। অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড, যেটা হচ্ছে দেখতে এরকম মোটামুটি। আর হচ্ছে এখান থেকে পানি বাইর হয় ভাই। যেটা হয়েছে যে এখান থেকে ওএইচটা আর এখান থেকে একটা এইচ নিয়ে পানি উৎপন্ন হয়েছে, এখানে একটা হাত খালি আছে, এই SO4H এখানে ঢুকে গেছে। সো এই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড। এখন এই অ্যালকাইল হাইড্রোজেন সালফাইডটা আবার পুনর্বিন্যস্ত হয় ভাই। হ্যাঁ, কিভাবে হয় একটু খেয়াল করো। এইটা 165 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দাও, তাহলে পুনর্বিন্যস্ত হয়ে এই যে এখানে হাইড্রোজেন 5টা আছে না, একটা হাইড্রোজেনকে নিয়ে আর এই HSO4 এইটুককে নিয়ে আবার আগের মতন H2SO4 উৎপন্ন করে। আর এই যে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে এখন এটা কি হবে? C2H4, অর্থাৎ আবার ইথিন হইছে। এখন তুমি যদি সামগ্রিক বিক্রিয়াটা চিন্তা করো, সামগ্রিক, তাহলে দেখো H2SO4 কাটা, এই অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড কাটা, তাহলে দেখো তো এই বিক্রিয়াটাই আসছে না? এই যে ভাই, এই যে বিক্রিয়া ফার্স্ট লিখছে, এই যে অ্যালকোহল পানির সাথে বিক্রিয়া করছে, না সরি, অ্যালকোহল বাইঙ্গা পানি হইছে আর ইথিন হইছে, এটাই তো এই যে ফার্স্টের যে বিক্রিয়াটা এটাই হইছে কিন্তু। ঠিক আছে, সো এইটাই, এটা দুই ধাপে হয় ভাইয়া। এখন এখানে তুমি সালফিউরিক অ্যাসিড দেখো, সালফিউরিক অ্যাসিড যেমনি আসলে এমনি চলে গেছে, বুঝাই যাচ্ছে এটা একটা প্রভাবক। এই বিক্রিয়ায় ভাইয়া ইম্পর্টেন্ট, আসলে বিক্রিয়ার থেকে ইম্পর্টেন্ট অন্য দুইটা জিনিস, দুইটা শর্ত। এই বিক্রিয়ায় দুইটা শর্ত আছে ভাইয়া। ফার্স্টের শর্ত হচ্ছে 165 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি তাপমাত্রা হইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এর কম যদি হয় তাহলে এই বিক্রিয়াটা করে না। যেভাবে করছে, যে অ্যালকেন হাইড্রোজেন সালফাইড বানাইছে না, এটা আবার রিভার্স রিঅ্যাকশন করে, মানে উল্টা রিঅ্যাকশন করে আবার অ্যালকোহল বানাই দিবে। তো আমি বানাইতে চাই হচ্ছে অ্যালকিন, হ্যাঁ, আবার অ্যালকোহল হয়ে গেছে, তাহলে আমার লাভ আছে? আমি তো অ্যালকিন বানাইতে পারলাম না, তাহলে তো এটা একটা প্রসেস লস, সিস্টেম লস। সো এই জন্য এটা করা যাবে না। এই জন্য আমাকে নিশ্চিত করতে হবে আমার টেম্পারেচার মোর দেন 165 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর সেকেন্ড যেটা হচ্ছে অ্যালকোহল এবং অ্যাসিড, তুমি তো এখানে অ্যাসিড দিচ্ছ, সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যাসিডের রেশিওটা 1:2 যাতে হয়, সরি ভাইয়া, অ্যালকোহল আর অ্যাসিডের রেশিওটা যাতে কি হয় ভাইয়া, 1:2, এটা একটু তোমাকে নিশ্চিত করতে হবে। ঠিক আছে ভাইয়া? কেন? কারণ হচ্ছে তোমার মাথায়, মানে তোমাকে নিশ্চিত করতে হয় একটা জিনিস, যে তুমি কোনোভাবেই যাতে পাত্রে, যখন তুমি বিক্রিয়াটা করবা, পাত্রে অ্যালকোহল বাকি না থাকে। অ্যাসিড বেশি থাকুক সমস্যা নাই, কিন্তু অ্যালকোহল যাতে বাকি না থাকে। তার কারণ হচ্ছে যদি তোমার পাত্রে অ্যালকোহল বেশি থাকে, তখন যে জিনিসটা হয়, তখন এই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফাইডটা ওই পাত্রে বেঁচে থাকা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এবং ইথার উৎপন্ন করে ফেলে। যেমন বিক্রিয়াটা এরকম হয়, এই যে C2H5SO4H, এটা তো আছে এই যে এই স্টেজের পরে। ঠিক আছে, এখন পাত্রে তোমার অ্যালকোহল বাইচা গেছে, যেটা রাখা যাবে না, যেটা কোনোভাবেই রাখা যাবে না। এখন যদি বাঁচে তাহলে কি হবে? যদি বাঁচে তাহলে কি বাঁচবে? C2H5OH, এটা যদি হয় তাহলে উৎপন্ন হয় হচ্ছে H2SO4, আর হচ্ছে উৎপন্ন হয় C2H5O, C2 উৎপন্ন হয় হচ্ছে C2H5O, C2H5। দেখো তো ভাইয়া, এই যে জিনিসটা উৎপন্ন হয়, এটা কি একটা ইথার, এটা একটা ইথার, এবং এর নাম হচ্ছে ডাই ইথাইল ইথার। এবং এটা যদি উৎপন্ন হয়, তোমার টার্গেট কি ছিল? অ্যালকিন বানানো। অ্যালকিন কি পাইলা? বানাইতে গেছো অ্যালকিন, হয়ে গেছে ইথার, তাহলে তো আমার মানে পারপাস সার্ভ হইলো না, তাই না ভাইয়া? তো এই জন্য অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার অ্যালকোহল আর অ্যাসিডের রেশিওটা 1:2 হইতে হয়। মানে তুমি নিশ্চিত করবা পাত্রে অবশ্যই বেশি অ্যাসিড থাকে। আমার মনে হয় জিনিসটা তোমরা বুঝছো। আমরা এটা নিয়ে আর কথা না বলি, আমরা হচ্ছে ঠিক তার পরের যে কন্টেন্টটা সেটাই যাই। আমরা হচ্ছে অ্যালকাইন প্রস্তুত দেখতে চাই। অ্যালকাইন প্রস্তুত, তো অ্যালকাইন প্রস্তুতটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এবং অ্যালকাইন প্রস্তুতটা হচ্ছে আমরা করি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি
পানি যুক্ত করো তাহলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হয়, আর হচ্ছে ভাইয়া এটা হয় তোমার অ্যালকাইন হয়। ঠিক আছে, আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে হচ্ছে অ্যালকেন বানাতে পারি। ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি পানি যুক্ত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে এবং হচ্ছে ভাই অ্যালকেন উৎপন্ন হবে। সো এইভাবে আমরা অ্যালকাইনো উৎপন্ন করতে পারি। তো আমরা যেটা দেখলাম অ্যালকাইনের উৎপন্ন করার নিয়ম, অ্যালকিন উৎপন্ন করার নিয়ম। পরবর্তীতে আমরা দেখবো আমাদের কি কি বিক্রিয়া আমরা এই অ্যালকাইন অ্যালকিন থেকে পাই। আমরা একটু খেয়াল করি, আমাদের মোটামুটি এই যে অ্যালকাইন অ্যালকিন থেকে আমরা 5 ধরনের বিক্রিয়া পাই। ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তো মোটামুটি এগুলা খুবই হচ্ছে গিয়ে নরমাল জিনিসপত্র, তোমরা সবাই পারবা। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া হচ্ছে একটু একটু করে দেখাবে। ফার্স্টলি হচ্ছে যে তোমার অ্যালকাইন 1। আচ্ছা, টপিকের নাম হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মিতা। হ্যাঁ, অ্যালকাইন অম্লধর্মিতা প্রকাশ করে, অ্যালকাইন অম্লধর্মিতা প্রকাশ করে। তবে সকল অ্যালকাইন কিন্তু ভাইয়া অম্লধর্মিতা প্রকাশ করে না। স্পেসিফিকলি অ্যালকাইন 1, হচ্ছে অম্লধর্মিতা প্রকাশ করে, এটা মাথায় রাখতে হবে। সবাই প্রকাশ করে না ভাইয়া, স্পেসিফিকলি অ্যালকাইন 1 অম্লধর্মিতা প্রকাশ করে। এখন এর কারণ হচ্ছে ভাইয়া, ফার্স্ট অফ অল আগে বুঝি অ্যালকাইন 1 জিনিসটা কি। তুমি যদি হচ্ছে গিয়ে এই যে এই এক্সাম্পলটা দেখো, ইথাইন, তুমি যদি এটা দেখো ইথাইন, তাহলে খেয়াল করবা এইখানে যে ট্রিপল বন্ডটা আছে, এই ট্রিপল বন্ডটা কিন্তু আমি যদি নাম্বারিং করি কার্বন গুলাকে 1 এবং 2, ট্রিপল বন্ড যদি 1 এবং 2 নাম্বার কার্বনের মাঝে থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকাইন 1। ঠিক আছে, ট্রিপল বন্ড যদি 1 এবং 2 নাম্বার কার্বনের মাঝে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো ভাইয়া, অ্যালকাইন 1। তুমি পাশের এক্সাম্পলটা দেখো, পাশের এক্সাম্পল, এটা কি অ্যালকাইন 1? উত্তর হচ্ছে না। কেন না? আমি যদি কার্বন গুলাকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে দেখো এই ট্রিপল বন্ড 2 এবং 3 নাম্বার কার্বনের মাঝে আছে। ভাইয়া বলেই দিছে 1 এবং 2 এর মাঝখানে থাকতে হবে। সো 1 এবং 2 এর মাঝখানে নাই, এটা অ্যালকাইন 1 না, এবং এটার নামও হচ্ছে বিউটাইন 2। দেখো এখন অ্যালকাইন 1 অম্লধর্মী, ভাইয়া বলতেছে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। কিভাবে, কেন অ্যালকাইন 1ই অম্লধর্মী? এর কারণ হচ্ছে একটু খেয়াল করো, এই যে আমার যে ইথাইন আছে, এই ইথাইনের এখানে আমার যে ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ড গুলা যেহেতু ট্রিপল বন্ড অবশ্যই হচ্ছে sp সংকরায়নে সংকরায়িত হয়েছে। কি হয়েছে ভাইয়া? ট্রিপল বন্ড হইলে sp সংকরায়ন, সিঙ্গেল বন্ড হইলে sp3, ডাবল বন্ড হইলে sp2, আমরা মনে হয় এগুলো আগেই শিখে আসছি। এইখানে সংকরায়ন হচ্ছে sp। এখন sp সংকরায়ন হইলে আমার হচ্ছে s এর মধ্যে অধিক্রমণ হয়েছে ভাইয়া 50%। ঠিক আছে, sp3 তে কি হয় আমরা সবাই জানি, sp3 তে হয় হচ্ছে 25%, কারণ 4টা আছে। sp2 তে কি হয়, sp2 তে হয় হচ্ছে 33%। এইখানে হচ্ছে sp সংকরণ, দুইটা কার্বনে কি হয়েছে, sp সংকরণ হয়েছে, এখানেও কি sp সংকরণ হয়েছে। সো এইখানে s এবং s এর মধ্যে 50% এর একটা অধিক্রমণ হয়, এবং s এবং s এর অধিক্রমণ সব থেকে বেটার, সব থেকে বেশি জায়গা জুড়ে হয়, আমরা জানি সব থেকে বেশি জায়গা জুড়ে হয়, এবং এটা কিন্তু তোমার পি এবং পি এর যে অধিক্রমণ তার থেকে অনেক অনেক বেশি ওভারল্যাপ হয়। কারণ কি, এটা এস এবং এস 50% হয়েছে, অনেক ভালো অধিক্রমণ হয় এস এবং এস, এটা আমাদের আগে থেকেই জানা। এখন এখানে যেহেতু অধিক্রমণ হয়েছে, তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, অনেক অধিক্রমণ হয়েছে, তাদের মধ্যে একটা ভালোবাসা কাজ করে, আকর্ষণ কাজ করে, এই জন্য এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা বের হয়ে যায়, কারণ এখান থেকে ইলেকট্রন গুলা তারা নিজের দিকে টেনে নেয়, হাইড্রোজেনটাকে বের করে দেয়। কিন্তু হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ছাড়াই বের হয়েছে, হাইড্রোজেন বের হয়ে হচ্ছে H+, এই চেহারাতে একটু খেয়াল করো, হাইড্রোজেন H+ হিসাবে ওই জিনিসটা থেকে বের হয়ে যাচ্ছে। এখন একটু খেয়াল করো যে যে কোনো জিনিস যদি H+ দান করতে পারে তাকে আমরা কি বলি, প্রোটন। প্রোটন দান করতেছে, এবং প্রোটন দান করতে পারলে কি অ্যাসিড, ইন দ্যাট মানে পয়েন্ট এইটাকে আমরা বলতেছি ভাইয়া একটা অ্যাসিড। তাই হচ্ছে ইথাইন বা যে কোনো অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। বাট তুমি যদি হচ্ছে পাশের যেই জায়গাটায় আসো, পাশের বিউটাইন 2 এটাতে আসো, তাহলে আসলে প্রবলেমটা কি হয় একটু খেয়াল করো। এখানে প্রবলেমটা হয়, এইখানেও sp আছে, এখানেও 50% এর s অরবিটালে
অধিক্রমণ হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে, খুব ভালো কথা। এইখানেও হচ্ছে তোমার ইলেকট্রন গুলাকে নিজের দিকে টাইনা নিচ্ছে, কিন্তু কার থেকে টানতেছে দেখো তো, কার্বন থেকে টানতেছে। এই কার্বনের সাথে আমার বন্ড ক্রিয়েট করছে হচ্ছে আরেকটা কার্বন, যেইখানে এই কার্বনের সাথে বন্ড ক্রিয়েট করছিল একটা হাইড্রোজেন। তাহলে এইখান থেকে হাইড্রোজেন বের হইতে পারে, কিন্তু এখান থেকে আর হাইড্রোজেন বের হইতে পারতেছে না। এখান থেকে কিন্তু ভাইয়া হাইড্রোজেনটা বের হইতে পারতেছে না, এবং এইখানে আমার ইলেকট্রন গুলা কিন্তু মাঝামাঝি অবস্থানে আছে, কারণ দুইটাই হচ্ছে কার্বন, দুইটারই হচ্ছে তড়িৎকৃতকতার মান কি 2.5। তো এইখান থেকে যেহেতু এইচ প্লাসটা বের হইতে পারতেছে না, তাই হচ্ছে এইটাকে আমরা প্রোটন বের করতে পারতেছে না, এসিডও বলতে পারতেছি না, তাই হচ্ছে শুধুমাত্র অ্যালকাইন 1 অম্লধর্মী। আমার মনে হয় জিনিসটা আমি বুঝাতে পারছি। জিনিসটা খুবই সহজ, ব্যাখ্যাটা একটু লেন্দি, কিন্তু জিনিসটা খুবই সহজ। যে হাইড্রোজেন মানে ওভারঅল জিনিসটাকে হাইড্রোজেন বের করতে পারে পারে না। এখন আমার ব্যাখ্যাটা ছিল আসলে কেন পারতেছে, কেন, এইটাই। তোমরা একটু চ্যাট বক্সে লিখো ওয়াই, যাতে আমি বুঝতে পারি যে ভাইয়া জিনিসটা বুঝছি, তাহলে আমি পরের যে কন্টেন্টটা সেটা আগাবো। হ্যাঁ, সবাই ওয়াই লিখতেছে, ধন্যবাদ। দু একজন নো বলতেছে ভাইয়া। আচ্ছা, আবার হ্যাঁ অবশ্যই ভাই আবার বলবে। জিনিসটা আসলে কঠিন না, জিনিসটা হচ্ছে কি অ্যালকাইন 1 হাইড্রোজেন প্লাস ছাড়তে পারে, তাই অম্লধর্মী। আর হচ্ছে অ্যালকাইন 2 অথবা 3 বা এনিথিং, ওইটা হাইড্রোজেন প্লাস ছাড়তে পারে না, এই জন্য অম্লধর্মী না। এটাই হচ্ছে আমার নিয়ম। এখন আমি যদি চিন্তা করি যে কেন পারে না, তার কারণ হচ্ছে অ্যালকাইন 1 এর এই কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, আর এখানে কার্বনের সাথে হাইড্রোজেন থাকে না, কার্বন থাকে। তো এই জন্য ছাড়তে পারে আর ছাড়তে পারে না। আর হাইড্রোজেন কেন ছাড়তেছে, এইটার ব্যাখ্যা দিছি হচ্ছে এই এসপি দ্বারা, যে তাদের কার্বন কার্বনের মধ্যে যে অধিক্রমণটা হয়, তারা ইলেকট্রনকে টেনে নিয়ে যাচ্ছে, এই কথাটা বলছি হচ্ছে আমি ব্যাখ্যা দ্বারা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমি পরের কন্টেন্টে যাব, হাইড্রোজিনেশন। আমরা হচ্ছে গিয়ে অ্যালকাইনের হাইড্রোজিনেশন করব, ইলেকট্রন আকর্ষিত দ্রুত বা সংযোজন বিক্রিয়া। হাইড্রোজিনেশন মানে সিম্পল কথা ভাইয়া, হাইড্রোজেন যোগ করা, আর কোনো কিছু না। আমরা যে একটা অ্যালকাইন নেই, জাস্ট একটা অ্যালকাইন নেই, মনে করো CH3, এই যে আমরা একটা অ্যালকাইন ওয়ার্ড দিলাম, আমাদের নাম হচ্ছে প্রোপান 1 আইন। সরি ভাইয়া, যার কাশিতে সমস্যা হচ্ছে তাহলে তো আরো একবার সরি। আমরা একটা প্রোপাইন নিলাম ভাইয়া, এইটা আমরা হচ্ছে হাইড্রোজেনেশন করব, আমরা হাইড্রোজেন যোগ করব। তো হাইড্রোজেন যোগ করলে যেটা হয়, সিম্পল কথা, হাইড্রোজেনটা যোগ হয়ে যাবে। আমাদের এখানে জানি আমরা তিনটা বন্ডের মধ্যে একটা হচ্ছে পাই বন্ড, দুইটা হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড দুর্বল, সিগমা বন্ড ভেঙে যায়। তো এখানে সিগমা বন্ড ভাঙবে, ফার্স্টে একটা সিগমা বন্ড ভাঙবে, দুইটা হাত বের হবে, একটা হাতে একটা হাইড্রোজেন, আর একটা হাতে আরেকটা হাইড্রোজেন হবে। এইটা হইলো। সো ওভারঅল যদি আমরা এটা একটু সুন্দর করে লিখি, এটা দাঁড়ায় হচ্ছে এরকম, ঠিক আছে? এটা এরকম দাঁড়ায়, এখানে একটা হাইড্রোজেন কম হবে, এটা এরকম দাঁড়ায়। এবং এটা কিন্তু একটা কি হয়েছে ভাই দেখো তো, এটা হচ্ছে একটা অ্যালকিন হয়েছে, দেখছো? আবার এই যে অ্যালকিনটা, এই অ্যালকিনটা যদি হচ্ছে আমরা আবার হাইড্রোজেনেশন করি, মানে আবার হাইড্রোজেন যোগ করি, তাহলে এর মাঝে বিদ্যমান আরেকটা যে পাই বন্ধন আছে, ওই পাই বন্ধনটা ভেঙে যাবে। এবং পাই বন্ধনটা যদি ভেঙে যায়, তাহলে হচ্ছে গিয়ে যেটা হবে CH2 CH3। দেখো তো ভাইয়া, চিনো নাকি ভাইয়া? এটার নাম হচ্ছে প্রোপেন, একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে। সো এইটাই, হাইড্রোজেনেশন ইজ নাথিং এলস। আমার হচ্ছে হাইড্রোজেন যোগ হবে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে ফার্স্ট স্টেপে অ্যালকিন হয়। অ্যালকিনের সাথে আরো একবার তুমি যদি হাইড্রোজেন যোগ করো, নেক্সট স্টেপে হচ্ছে কি তোমার অ্যালকেন হবে। তো এখন এখানে হচ্ছে আমাদের একটা, মানে এই জিনিসটা তো এরকম না যে তুমি অ্যালকাইন রাখলা আর হাইড্রোজেন রাখলা আর বিক্রিয়া করা শুরু করলো, ব্যাপারটা কিন্তু এরকম না, নিজে নিজে বিক্রিয়া করে না, তাদের কিছু প্রভাবক দিতে হয়। প্রভাবক ছাড়া বিক্রিয়াটা হয় না। তো তুমি তিন ধরনের মানে তিনটা প্রভাবক আছে যেটা দিতে পারো। আমাদের বহুল প্রচলিত প্রভাবক হচ্ছে এখানে নিকেল দিবা 200°C, এটা দিতে পারো, অথবা মানে যে কোনো একটা দিবা, অথবা প্লাটিনাম চূর্ণ দাও, অথবা তুমি হচ্ছে গিয়া প্যালাডিয়াম দাও, যেটা মন চায় দাও। এই তিনটার যে কোনো একটা তুমি যদি দাও, তাহলে এই বিক্রিয়াটা হবে। কারণ এইগুলা খুবই স্ট্রং রিয়েজেন্ট বলি আমরা, খুবই স্ট্রং প্রভাবক।
স্ট্রং রিয়েজেন্ট, ঠিক আছে? তো এই তিনটা যে কোনো একটা দিলেই হচ্ছে তোমার বিক্রিয়াটা হবে। এখন একটা জিনিস মাথায় রাখবা, এরা এতটাই স্ট্রং, এই রিয়েজেন্ট গুলা এতটাই স্ট্রং, এদের দিলে এই অ্যালকাইন থেকে যে অ্যালকিন হয়, এই অ্যালকিনটা আর থাকে না, মানে অ্যালকিনটা সুস্থিত হয় না, এই অ্যালকিন থেকে অটোমেটিক্যালি আবার অ্যালকেন হয়ে যায়, ঠিক আছে? মানে তুমি যদি চিন্তা করো যে আমি অ্যালকিন এখান থেকে কালেক্ট করব, সম্ভবই না। এটা ডিরেক্ট এটার পরে এটা বিক্রিয়া করে তোমাকে অ্যালকেন আনাই দিবে, তুমি কখনোই অ্যালকিন পাবা না, কারণ এই রিয়েজেন্ট গুলা তোমাকে অ্যালকিন পাইতেই দেয় না, অ্যালকিন হওয়ার সাথে সাথে মানে একদম ওই মুহূর্তে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করে। এখন তোমার মন চাইলো যে আমি আসলে হাইড্রোজেনেশন করে আমি অ্যালকিনই চাই, অ্যালকেন আমার দরকার নাই। ইন দ্যাট কেস তুমি কি করবা, তুমি হচ্ছে এই জিনিসটা ব্যবহার করবা, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের একটা মিক্স, এটা ব্যবহার করবা। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট পয়জন বলি এই কারণটা খুবই সিম্পল, এই প্যালাডিয়াম হচ্ছে একটা স্ট্রং রিয়েজেন্ট, স্ট্রং ক্যাটালিস্ট, আর বেরিয়াম সালফেট যেটা করে ওর যে স্ট্রংনেস সেটাকে ডিমিনিশ করে, ওটাকে উইক করে দেয়। সো এবং ওভারঅল জিনিসটা মানে প্যালাডিয়াম না দিলে তো বিক্রিয়াই হবে না, প্যালাডিয়াম দিলে তো ডিরেক্ট তুমি অ্যালকেন পেয়ে যাচ্ছ, বেরিয়াম সালফেটটা দিচ্ছ যাতে হচ্ছে বিক্রিয়া এই প্যালাডিয়ামের যে শক্তিটা সেটাকে একটু উইক করে দেয়, এবং দেন তুমি যেটা পাবা, তুমি হচ্ছে পাবা হচ্ছে অ্যালকিন, তখন তুমি অ্যালকিন পাবা, ঠিক আছে? এবং এটাকে আমরা বাংলায় বলি প্রভাবক বিষ। এটা আরেকটা সুন্দর নাম আছে যার নাম হচ্ছে রোজেনম্যান বিকারক। রোজেনম্যান বিকারক। এখানে অনেকেই হয়তো তোমাদের রোজেন আছে, আমাদের কেমিস্ট্রি টিচার, ওর ক্লাস করছো, অনেকেই হয়তো এখানে আছে তোমাদের রোজেন ভাইয়ের ক্লাস করছো। সো দিস ওয়ার্ড রিমাইন্ডস মি অফ হিম। তো রোজেনম্যান বিকারক এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে অবজেক্টিভ আসতে পারে, এবং যদি তুমি অ্যালকিন পাইতে চাও ইন দ্যাট কেস তুমি রোজেনম্যান বিকারক ব্যবহার করবা। অর এলস তুমি যেটা করতে পারো, ডিরেক্ট তুমি প্যালাডিয়াম অর এলস প্লাটিনাম অর এলস নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিবা, তোমার হাইড্রোজেনেশন হয়ে যাবে, অ্যালকেন পাবা ডিরেক্টলি। তো আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝছো, যদি বুঝো একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দাও, তাহলে ভাইয়া বুঝতে পারবে। হাইড্রোজেন কম দিয়েও কি অ্যালকিন পাওয়া যায়? কে জানি কোয়েশ্চেন করছে ভাই, হাইড্রোজেন আসলে কম, তুমি তো আসলে আমরা যেরকম ভাবে বলি যে আসলে এক অণু দুই অণু বা এরকম ভাবে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এইভাবে তো তুমি আসলে দিতে পারো না, মানে এইভাবে যখন তুমি দাও টেস্ট করো ল্যাবে, তখন তো তুমি আসলে অনেক কোটি কোটি মোল কোটি কোটি অণু তুমি হাইড্রোজেন দাও, তো এরকম একটা তো আসলে কমায়া দিলা ওইটার যোগ হলে এরকম ব্যাপারটা আসলে হয় না, ঠিক আছে? তুমি একটা পরিমাণ দাও যার মধ্যে অনেক অণু থাকে, তো এই জন্য আসলে এটাই হয়। এনিওয়েজ ভাইয়া আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। কেউ কোয়েশ্চেন করছে ভাই সংকরণ দেখেন ভাই, সংকরণ আই গেস সি টু অর সি1 কোন একটা চলে গেছে, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা তাহলে পরে একটু আগাই। মার্কোনিকভ নীতি, আমার মনে হয় যে এই জিনিসটা এই ক্লাসে সবাই সব থেকে বেশি পারে, ইভেন দো আমি নিজেই যখন তোমার ব্যাক টু 2010 যখন আমি হচ্ছে তোমার কলেজে পড়তাম, তো তখন হচ্ছে তোমার এই কিছুই বুঝতাম না, আসলে কিছুই বুঝতাম না, তোমরা তো অনেক অ্যাডভান্স, ইউ গাইজ নো এভরিথিং। তো আমি কেমিস্ট্রিতে এত কিছু বুঝতাম না, আমার অনেক কঠিন লাগতো, এবং ওই সময়ে এই মার্কোনিকভ নীতি হচ্ছে তোমার আশার আলো নিয়ে আসছিল আমার লাইফে। দা অনলি থিং আমি যেটা বুঝতাম, খুব ভালো বুঝতাম তো আমার মনে হয় যে আমি যদি বুঝতাম তাহলে এখানে সবাই অলরেডি মার্কোনিকভ নীতি সবাই বুঝো। তারপরও দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু পড়াই। মার্কোনিকভ নীতি কিছুই না ভাইয়া, তোমরা মনে হয় জানো যে মার্কোনিকভ নীতি ইজ লাইক হচ্ছে গিয়ে তেলা মাথায় তেল দেওয়া, বা যার বেশি আছে সেই হচ্ছে গিয়ে আরো পাবে, এরকম একটা ব্যাপার। তো মার্কোনিকভ নীতিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার যদি হচ্ছে একটা অসম্পৃক্ত অপ্রতিসম যৌগ থাকে এবং তার সাথে যদি তুমি একটা অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়া করাও, তাহলে তোমার কিছু যৌগ উৎপন্ন হয়। তো মার্কোনিকভ বলছে কোন যৌগটা বেশি উৎপন্ন হবে, কোন যৌগটা কম উৎপন্ন হবে। আমি অনেক কঠিন কঠিন ওয়ার্ড বলে ফেলছি, আমি একটু ব্যাপারটা দেখি। আমি যদি এরকম একটা যৌগ নেই,
আমি এখানে হচ্ছে একটা অ্যালকিন নিছি, প্রোপিন, এবং এর সাথে হচ্ছে আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিছি, একটা অপ্রতিসম বিকারক অণু। অপ্রতিসম বিকারক অণু মানে আহ, তুমি এটাও নিতে পারতা, কিন্তু দুইটাই তো সেম, তাহলে যা কাকে কি দিবা এটা তো ভাবার দরকার নাই, এই জন্য এটা নেওয়া যাবে না। অপ্রতিসম মানে দুইটা সেম না, ঠিক আছে, যেমন হাইড্রোজেন এবং ব্রোমিন, দে আর নট সেম, ঠিক আছে। তো এখন আমি যদি বিক্রিয়া করি, তাহলে বিক্রিয়া যেটা হবে কি, ডাবল বন্ডটা ভাঙবে, এটা একটা দ্রুত বিক্রিয়া, মনে রাখতে হবে। ডাবল বন্ডটা ভেঙে হচ্ছে দুইটা হাত বাইর হবে, দুইটা হাতে হচ্ছে কোনো একটা হাইড্রোজেন ঢুকবে, কোনো একটা ব্রোমিন ঢুকবে। তো অ্যাকচুয়ালি যেটা হয়, এখান থেকে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়, দুই টাইপের, একটু খেয়াল করি ভাইয়া। এখানে আমি দিলাম ব্রোমিন, এখানে দিলাম হাইড্রোজেন, এবং এইটা উৎপন্ন হয়। এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে এখানে হচ্ছে গিয়ে শুধু একটা প্রোডাক্ট উৎপন্ন হয়। তো তাদের জন্য একটু বলি ভাই, ব্যাপারটা এরকম না, এখানে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয় সাইমultaneously, দুইটাই। একবার হাইড্রোজেন এই হাতে এই কার্বনে দিয়া, মানে 1 নাম্বার কার্বনে দিয়া, আরেকবার হচ্ছে হাইড্রোজেনকে হচ্ছে 2 নাম্বার কার্বনে দিয়ে, দুইটা প্রোডাক্টই হবে। তবে এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনো একটা হচ্ছে গিয়ে তোমার প্রধান উৎপাদ হবে, যাদেরকে আমরা মেইন প্রোডাক্ট বলি, আর একটা হচ্ছে তোমার প্রধান উৎপাদ না, ঠিক আছে। তো প্রধান উৎপাদ কোনটা হবে সেই ব্যাপারে মার্কোনিকভ বলছে যে কে বেশি উৎপন্ন হবে, যে হচ্ছে বেশি উৎপন্ন হবে সে প্রধান উৎপাদ হবে। ও বলছে যে যেইখানে যেই কার্বন, এই ডাবল বন্ডটা হচ্ছে দুইটা কার্বনের সাথে আছে, যেই কার্বনের সাথে হচ্ছে গিয়ে তোমার বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, সেইখানে পজিটিভ অংশটা যাবে ভাইয়া। ডোন্ট অলওয়েজ থিঙ্ক যে এইচ যাবে, নো, এখানে এইচ নাও থাকতে পারে ভাইয়া। এখানে একটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যেই কার্বনে হচ্ছে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে পজিটিভ অংশটা যাবে এবং সেটা বেশি উৎপন্ন হবে। তাহলে এই যে এইখানে আমার দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা আছে, তাহলে এইখানে আমার এই পজিটিভ অংশটা গেছে, তাহলে এটা উৎপন্ন হয় হচ্ছে 90%, আর এটা উৎপন্ন হয় হচ্ছে তোমার 10%। সো এই 1 নাম্বার যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রধান উৎপাদ বা মেইন প্রোডাক্ট, ঠিক আছে। এটাই বলছে মার্কোনিকভ নীতি, শেষ। আর এখানে আসলে আর কোনো কিছু পড়ানো নাই, এটা এতই সহজ। এখানে ডাবল বন্ড থাকবে, ওইখানে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখানে পজিটিভ পোর্শনটা যাবে, বিকারক অণু, শেষ। এখন ইফ উই উইল গো থ্রু বিপরীত মার্কোনিকভ নীতি, এটা জাস্ট যা হইছে তার উল্টাটা হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নাম হচ্ছে খারাসের নীতি, এটা একটা নাম। কারণ বিজ্ঞানীর নামে যদি তুমি চিন্তা করো, এটার নাম হচ্ছে খারাসের নীতি। তো বিজ্ঞানীর নামে চিন্তা করলে এটা হচ্ছে গিয়ে তোমার খারাসের নীতি। আর ঠিক মার্কোনিকভের উল্টা কাজ করে দেখে এটাকে আমরা বলতেছি হচ্ছে মার্কোনিকভ নীতি। হ্যাঁ, কি হয়, একদম সেম জিনিসটা তুমি আরেকবার নাও। আচ্ছা, আমি এখানে না লিখি, সেম জিনিসটা তো লিখাই আছে। মার্কোনিকভ নীতিতে যেটা হয়, যদি তুমি এখানে হচ্ছে H2O2 পারক্সাইড নিয়ে যাও, তাহলে সব সেম থাকবে, জাস্ট এই জিনিসটা উল্টা যাবে। এটা হবে তোমার মেইন প্রোডাক্ট, এটা হবে তখন 90%, আর এটা হবে তখন 10%, ঠিক আছে, যখন তুমি পারক্সাইড দিবা, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার খারাসের নীতি বা এন্টি মার্কোনিকভ রুল। যেটা হয় কি, যে যখন তুমি পারক্সাইড দাও, তখন সেই কার্বনটাতেই পজিটিভ অংশটা যায়, যেই অংশতে, যে কার্বনে হচ্ছে তোমার হাইড্রোজেন সংখ্যা কম আছে, এটাই হচ্ছে তোমার এন্টি মার্কোনিকভ নীতি। সো জাস্ট উল্টা, বাট হোয়াট ইউ নিড টু চেক, যে তোমার এখানে পারক্সাইড আছে কিনা। যদি না থাকে মার্কোনিকভ, যদি থাকে খারাসের নীতি বা এন্টি মার্কোনিকভ। দুইটাই হচ্ছে তোমার কি, দ্রুত বিক্রিয়া। এখন তোমরা যদি হচ্ছে এই জিনিসটা বুঝো, যদি বুঝো, হ্যাঁ আই গেস তোমরা সবাই বুঝছো, তাহলে তোমরা হচ্ছে এইটা একটু দেখো তো। আমি তোমার এরকম একটা জিনিস লিখলাম, মনে করো এটা আছে CH3 CH ডাবল বন্ড CH CH2, এটা এটা একটা যৌগ, একটা অ্যালকিন বিশেষ করে, যার সাথে হচ্ছে মনে করো আমি HBr রিঅ্যাকশন করলাম, তাহলে আমার এখানে দুইটা প্রোডাক্ট হবে, অ্যাজ আই সেড বিফোর। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে গিয়ে কি, CH3C, একবার বিয়ারটা হচ্ছে আমি দিলাম এই কার্বনে, হুম। আর একটা প্রোডাক্ট হবে হচ্ছে, এটাকে দিলাম A, এটাকে দিলাম হচ্ছে B, ঠিক আছে, A আর B। আর একটা হচ্ছে কই যাবে বলো তো ভাইয়া, এখানে যাবে ব্রোমিন, আর এখানে যাবে কি ভাইয়া, কার্বন,
এক্স্যাক্টলি। সো এই দুইটা প্রোডাক্ট হবে। আমি আসলে জানতে চাই যে একটা প্রোডাক্টটা 90% হবে, যেটা হচ্ছে মেইন প্রোডাক্ট, এ নাকি বি? তোমরা বলো তো ভাইয়া, এ নাকি বি? চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে, কিউএনডি তে না, চ্যাট বক্সে লিখবা এ নাকি বি, কে হচ্ছে তোমার মানে মেইন প্রোডাক্ট বা 90% উৎপন্ন হবে, এ নাকি বি? ওকে, অনেকেই লিখতেছে এ, অনেকেই লিখতেছে বি, অনেকেই লিখতেছে, আচ্ছা আচ্ছা আমি একটু বলি ভাইয়া। এটা আসলে এ বা বি কোনোটাই না। কারণ কি দেখো, আমি বলছিলাম ভাইয়া যে ডাবল বন্ডের যেখানে থাকে সেইখানে যেই কার্বনের সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে সেইখানে পজিটিভ অংশ যোগ হবে, এটা বলছিলাম না? এখন এখানে ডাবল বন্ড আছে, দুইটা কার্বন আছে, সবার সাথে তো একটা করে হাইড্রোজেন আছে ভাই। কারো কাছে কি বেশি হাইড্রোজেন আছে তুলনামূলক? ওর কাছেও একটা, ওর কাছেও একটা, সবার সাথে তো একটাই আছে। তো কারোর কাছে বেশি নাই, ঠিক আছে? তাই হচ্ছে এইখানে আসলে মার্কোনিকোভৃতি কাজই করে না। এটা নর্মাল দ্রুত বিক্রিয়া, এটাও হবে এটাও হবে, অর্থাৎ এটা হবে 50%, এটা হবে কি ভাইয়া 50%। মার্কোনিকোভৃতি কি বলে কোনটা বেশি হবে, কোনটা মেইন প্রোডাক্ট, সেটাকে বের করে করতে হেল্প করে, রাইট? কিন্তু এখানে তো মানে কোন কার্বনের সাথে বেশি হাইড্রোজেনই নাই, তো সবার মধ্যে যদি সমান হাইড্রোজেন থাকে তাহলে কি আর মার্কোনিকোভের দরকার আছে? এটা নর্মালি দ্রুত বিক্রিয়া, এটা দুইটাই হইতে পারে, এটা 50 হবে ওইটা 50 হবে, কোনোটাই 90 হবে না। অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ এন্ড বি দুইটাই সমান, সেম। আমার মনে হয় বুঝাইতে পারছি। যদি তোমরা বুঝো তাহলে তোমরা চ্যাট বক্সে একটু ওয়াই লিখে দাও, তাহলে বুঝছে যে হ্যাঁ। আরেকটা ভাইয়া বলছিল অপ্রতিসম অসম্পৃক্ত, এটা তো প্রতিসম, এটা অ্যালকিন, এটা অসম্পৃক্ত, দ্যাটস ট্রু, কিন্তু এটা কিন্তু একই সাথে প্রতিসম। প্রতিসমকাই মানে কি, যে দুইটা কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আসতে পারে, তাড়াহুড়া করে ভুল করা যাবে না, সহজ জিনিস, ঠিক আছে? ওকে, পরবর্তীতে ভাইয়া আমরা হচ্ছে পরের কন্টেন্টটায় যাব। পরের কন্টেন্টটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ। আচ্ছা, পরের কন্টেন্টটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ। অ্যালকিনের ওজনীকরণ অনেক সহজ, অনেক মজা। এবং একটু খেয়াল করি ভাইয়া, যদি আমরা একটা অ্যালকিন নেই, মনে করো এইটা প্রোপিন, ঠিক আছে? এখন ওজনীকরণ মানে কি? অক্সিজেনের সাথে রিয়াকশন। তো অক্সিজেনের সাথে রিয়াকশন হইলে মনে রাখবা যেটা হয়, আমি ছোটবেলায় যেভাবে মনে রাখতাম, আমরা ঘর বাড়ি বানাই, তারপরে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করি, তো পানিটাকে আই অ্যাজিউম লাইক এ ঝড়, ঝড় বৃষ্টি, এত জোরে ঝড় হয় ঘর বাড়ি ভাঙা চুরা যায়। দিস ইজ হাউ আই ইউজ টু রিমেম্বার। তো যেটা হয়, এই অক্সিজেনটা তোমার ওকে হিট করবে হচ্ছে ডাবল বন্ড যেখানে আছে ওইখানে অ্যাটাক করবে, এবং ডাবল বন্ডের জায়গায় হচ্ছে তোমার একটা ঘর বাড়ি হবে যেখানে ডাবল বন্ড আছে। এটা অনেক বড় একটা অ্যালকিন হইতে পারতো, নো ওয়ারিস, বাট যেখানে ডাবল বন্ড আছে ওইখানে হিট করবে, রিমেম্বারিং, ঠিক আছে? যেটা হবে CH3 CH CH2, ভাইয়া কিন্তু আর ডাবল বন্ডটা দেয় নাই, দেখছো ডাবল বন্ডটা দেয় নাই, এখানে কি হবে ভাইয়া ঘর বাড়ি হবে, এবং ঘর বাড়িটা দেখতে এরকম হবে। শেষ, দেখো তিনটা অক্সিজেন না, অক্সিজেন O3 মানে মানে ওজোন মানে তো তিনটা অক্সিজেন, তো এখানে দেখো তিনটা অক্সিজেন আছে, এরকম একটা অবস্থা হবে, ঠিক আছে, বিক্রিয়া করে। এটা একটা ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে? এখন এই অবস্থার থেকে হচ্ছে তোমার ঝড় আসবে, একটা ঘর বানাইছো, ঘরে ঝড় আসছে, ঝড় আসছে মানে আসছে পানির সাথে বিক্রিয়া হয়েছে, ঠিক আছে? এবং ঝড় আইসা এই ঘরের যে ছাদ আছে সেই ছাদটাকে উড়াই নিয়ে যাবে, যে উড়াই নিয়ে গেছে ভাইয়া, যে এরকম চাঁদের মতন কাইটা দিচ্ছে, উড়াই নিয়ে গেছে, চলে গেছে। আর হচ্ছে ওর যে মেঝে আছে, মেঝে মানে ফ্লোর, ওই ফ্লোরটা হচ্ছে ভাঙা যাবে, ঠিক আছে? তো যখন উড়াই নিয়ে যাবে অক্সিজেনটা আর কই যাবে, অক্সিজেন ওই পানির সাথে H2O2 উৎপন্ন করবে, ঠিক আছে? আর হচ্ছে এই যে ভেঙে গেছে না, এই ভাঙা অংশর এই একটা সাইড হবে একটা প্রোডাক্ট, এইটা, আর এটা হবে আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে? ভাঙছে যে ভাঙের ডান সাইডটা একটা প্রোডাক্ট হবে, বাম সাইডটা আরেকটা প্রোডাক্ট হবে। তো একটু খেয়াল করো, যদি ভাইয়া এটা কি হবে তাহলে CH3 CHO, আর ওইটা যদি চিন্তা করো তাহলে CH2O, এটা তো আর নাই, তাহলে CH2 কে
ওকে আমরা এইভাবে লিখতে পারি HHCO, একই কথা CH2। দেখো তো ভাইয়া দুইটা প্রোডাক্ট হয়েছে, দুইটাই কি হয়েছে ভাইয়া অ্যালডিহাইড, দুইটাই কি হয়েছে ভাইয়া অ্যালডিহাইড। এটাই হচ্ছে তোমার ওজনীকরণ বিক্রিয়া। সো ইজি রাইট। এখন পরীক্ষার হলে আসলে ভাইস ভার্সা কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে তুমি এই দুইটা প্রোডাক্ট পাইলা, পরীক্ষা কোশ্চেন করলো যে তুমি এই দুইটা প্রোডাক্ট পাইলা, রিঅ্যাকটেন্ট আসিল কে? তুমি পাইলা হচ্ছে তোমার মিথানেল আর ইথানেল পাইছো, খুব ভালো কথা। এখন রিঅ্যাকটেন্টটা কে? তো যখন মানে সোজা কথা হচ্ছে এদের থেকে তুমি এটা বাইর করতে পারো নাকি? এটা বাইর করার খুব সহজ একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে ওদেরকে তুমি এমন ভাবে লিখবা, ওদেরকে তুমি এমন ভাবে বিন্যস্ত করবা, এমন ভাবে হচ্ছে ওরিয়েন্টেশন করবা যাতে অক্সিজেন দুইটা হচ্ছে একই সাইডে থাকে, মানে পাশাপাশি অবস্থান করে। এমন ভাবে লিখবা অক্সিজেন গুলো যাতে পাশাপাশি অবস্থান করে। জাস্ট যেটা করবা, এই অক্সিজেনটাকে তুমি ভ্যানিশ করে দিবা এবং এখানে একটা ডাবল বন্ড নিয়ে আসবা। আবারও বলতেছি, অক্সিজেন দুইটাকে ভ্যানিশ করে একটা ডাবল বন্ড নিয়ে আসবা, তাহলে যেটা উৎপন্ন হয় যে CH3CH ডাবল বন্ড CH2। দেখো তো ভাইয়া এটার মতন লাগে নাকি চেহারা? এক্স্যাক্টলি ভাইয়া এটাই। জাস্ট অক্সিজেন এমন ভাবে ওরিয়েন্টেশন করবা যাতে তারা পাশাপাশি অবস্থান করে এবং তোমার কি হয়, এবং আগের প্রোডাক্টটা তোমার ফিরে পাও। যেমন আমি যদি হচ্ছে কি তোমার আর একটা এক্সাম্পল দেই, যেমন এরকম বললো কি এই দুইটা এক্সাম্পল আছে, মানে এই দুইটা প্রোডাক্ট হইছে, মনে করো এটা হইছে একটা হচ্ছে তোমার অ্যালকানোন বা কিটোন বলি আমরা এটাকে, আর একটা প্রোডাক্ট হইছে তোমার হচ্ছে মনে করো এইটা। এই দুইটা প্রোডাক্ট যে হইছে, এখন তোমাকে বললো কি যে এই দুইটা প্রোডাক্ট হইছে কার থেকে হইছে, কার সাথে বিক্রিয়া করছো তুমি হইছে? খুব সহজ, ভাইয়ারা বলছিল যে অক্সিজেন গুলাকে এমন ভাবে ওরিয়েন্টেশন করবো অক্সিজেন গুলো যাতে পাশাপাশি থাকে। তাহলে অক্সিজেন ওরিয়েন্টেশনটা যে এরকম করি, দেখো CH3টাকে উপরে নিয়ে গেলাম, অক্সিজেনটাকে এখানে রাখলাম যাতে পাশাপাশি করতে পারি। আর এখানে যেটা করছি এই যে, এখন এই অক্সিজেন গুলাকে আমি বাদ দিয়ে দিব কাটা, আর এখানে কি আনবো, একটা ডাবল বন্ড আনবো। তাহলে দেখো তো কি হয়েছে, এটাই হচ্ছে তোমার প্রোডাক্ট ছিল। মানে এর থেকে তুমি ওজনীকরণ করলে এদের এদের পাবা। আর মনে হয় আমি বুঝাইতে পারছি। একটু চ্যাট বক্সে ওয়াই লেখো ভাইয়া, যাতে ভাইয়া আগে পরের যে কন্টেন্টটা সেখানে যাইতে পারে এবং তোমাদের ওকে, হ্যাঁ বুঝতে পারছো সবাই, থ্যাংক ইউ। যে বলছে হবে না বিক্রিয়া, বিক্রিয়া তো অবশ্যই হবে। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন অ্যালকাইনের ওজনীকরণ করব। মাত্র আমরা শিখলাম হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ, এখন হচ্ছে আমরা অ্যালকাইনের ওজনীকরণ করব। তো যেটা হচ্ছে যে কথা, অ্যালকাইনের ওজনীকরণ অ্যালকিনের ওজনীকরণ অলমোস্ট সেম ভাইয়া, ঠিক আছে? অ্যালকাইনের ওজনীকরণ আর অ্যালকিনের ওজনীকরণ হচ্ছে অলমোস্ট সেম। তো আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা একটু সুন্দর ঘরবাড়ি বানাই, এটা হচ্ছে গিয়ে তফাৎ। এখানেও ঘরবাড়ি বানাই, এখানেও ঝড় আসে, পানি আসে, পানি ছাদ উড়াই নিয়ে যায়, মেঝে ভাঙা ফেলায়, সব হয়, কিন্তু ঘরবাড়িটা একটু সুন্দর হয়। একটু খেয়াল করে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো এটা হচ্ছে একটা অ্যালকাইন প্রোপাইন, ঠিক আছে? এর সাথে হচ্ছে আমরা অক্সিজেনের বিক্রিয়া করলাম, অক্সিজেন তো তিনটা থাকলেই হচ্ছে ওজন। এখন এখানেও আমার ঘরবাড়ি হবে, বাট আগের ক্ষেত্রে একটু মনে রাখো ঘরবাড়িটা হয়েছিল মোটামুটি এরকম, ঠিক আছে? এখন ঘরবাড়িটা হবে এরকম, মানে ঘরবাড়িটা একটু সুন্দর হবে, একটা মানে উপরে আরেকটা, মানে কি বলে এটাকে, নামও তো ভুলে গেছি, আরেকটা আর কি খুঁটি থাকবে। তো এখন যেটা হবে CH3, কারণ এখানে তিনটা বন্ড আছে, রিজন হচ্ছে এখানে তিনটা বন্ড আছে, ঠিক আছে? সি সি এইচ ঘরবাড়ি বানাই, হ্যাঁ এই যে দেখো কার্বনের তিনটা হাত হচ্ছে না, 1 2 3 4, 1 2 3 4, এইটা। তাহলে ঘরবাড়িটা এরকম হয়েছে। এখন আবার পানির সাথে বিক্রিয়া করবে ভাইয়া, পানির সাথে বিক্রিয়া করলে যেটা হবে এই ছাদ যাবে উড়ে, আর হচ্ছে তোমার এটা ভাঙবে, এটা ভাঙবে। এখন ছাদ উড়ে গেলে যেটা হবে H2O2, এটা উৎপন্ন হয়েছে। প্লাস এখন একটু খেয়াল করো, আগেরটায় যেটা বলছিলাম এই যে মেঝেটা ভাঙছে, ফ্লোরটা ভাঙার পরে এই সাইডটা একটা হইতো আর ওই সাইডটা আরেকটা হইতো, কিন্তু এখন এই আলাদা হওয়ার কোনো সুযোগ নাই।
কেন নাই? এই মাঝখানে একটা বন্ড কার্বন কার্বনকে ধরে রাখছে। আগেরটায় কোনো বন্ড ছিল না, খালি ছিল। এই দেখো খালি ছিল। So, যেহেতু খালি ছিল তাই ধরে রাখার কোনো উপায় ছিল না। এখন কিন্তু কার্বন কার্বনকে ধরে রাখছে। তো এই জন্য এখন আর ডানে একটা প্রোডাক্ট বামে একটা প্রোডাক্ট এরকম দুইটা প্রোডাক্ট হবে নো। এখন ওভারঅল প্রোডাক্ট হবে একটা, এটা মাথায় রাখতে হবে। এখন প্রোডাক্টটা যেটা হবে CH3C, এই যে অক্সিজেনের এই একটা হাত খালি হয়েছে, এই একটা হাত, আর কার্বনেরও দেখা একটা হাত খালি হয়েছে, তারা হচ্ছে একটা ডাবল বন্ড করবে। আরেকটা এইচ, এই এটা হচ্ছে তোমার এই যৌগটা হবে। এবং একটু খেয়াল করো ভাইয়া, এইখানে মাথায় রাখবা সব সময় তোমার অ্যালকাইনের তুমি যদি ওজনীকরণ করো অ্যালকাইনের, হ্যাঁ, সব সময় এই পাশাপাশি কার্বনে কার্বনিল থাকবে। এটা কিন্তু কার্বনিল অংশ, আবার এটাও একটা কার্বনিল অংশ। পাশাপাশি কার্বনে থাকবে, এরকম হবে না এই কার্বনে আছে আবার তিনটা কার্বন পরে, এরকম কখনো হবে না। কারণ ওজনীকরণ তো হচ্ছে একই জায়গায় হয়েছে, দুইটা কার্বনের সাথে হয়েছে না, পাশাপাশি কার্বনে দুইটা কার্বনিল মূলক আসবে। এটা মাথায় রাখবে। এটা আইডেন্টিফাই করার একটা সহজ উপায় যে এটা অ্যালকাইনের ওজনীকরণ হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে ভাইয়া? এখন আমরা সেই জিনিসটা করতে চাই যে আমি ভাই এটা পাইছি, আমার আসলে রিঅ্যাকটেন্টটা কোনটা ছিল, কোন রিঅ্যাকটেন্ট থেকে আমি এটা পাইছি। ইট ইজ দ্যাট সিম্পল, মানে সো সিম্পল। একটু চিন্তা করো যে জাস্ট এই অক্সিজেন অংশটা বাদ দিয়ে দিবা, দুইটা অক্সিজেন বাদ দিচ্ছ, দুইটা ডাবল বন্ড মানে দুইটা বন্ড আনবা, শেষ। দেখো CH3C ট্রিপল বন্ড CH, এই যে বুঝতে পারছো? এটা খুবই সিম্পল। জাস্ট অক্সিজেন গুলা পাইছো না, এই অক্সিজেন গুলাকে বাদ দিবা, দুইটা অক্সিজেন বাদ দিবা, দুইটা বন্ড দিবা, শেষ। ধরো আমার এরকম একটা প্রোডাক্ট আসলো, ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দেখাই ক্লিয়ার করার জন্য। এরকম একটা প্রোডাক্ট আসলো, এটা একটা প্রোডাক্ট পাইলা, আর হচ্ছে কি তোমার পরীক্ষা আসলো এরকম একটা প্রোডাক্ট। এখন বললো যে এরা এরা দুইটা প্রোডাক্ট তুমি পাইছো বিক্রিয়া করে, কার থেকে পাইছো, কে ছিল? এটা খুবই সহজ। ফার্স্টে দেখতেছো পাশাপাশি কার্বনে কার্বনিল আছে, তাহলে এটা বাদ দাও আর এটা বাদ দাও, তাহলে এখানে একটা বন্ড আসবে, এখানে একটা বন্ড আসবে। এখন দেখতেছো যে এটা করার পরও আরেকটা ডাবল পাইছো, তাহলে এখানে অ্যালকিন মানে এমন একটা প্রোডাক্ট যেখানে অ্যালকাইন ট্রিপল বন্ড আছে, আবার যেহেতু একটা অ্যালডিহাইডও আছে, দুইটা প্রোডাক্ট, তাহলে ওইখানে ওই টোটাল প্রোডাক্টটায় একটা ডাবল বন্ড ছিল। তাহলে এখন এটাকে এমন ভাবে ওরিয়েন্টেশন করে লেখো যাতে হচ্ছে গিয়ে এগুলা পাশাপাশি থাকে। তাহলে পাশাপাশি থাকলে কি হয় আমরা একটু চিন্তা করি, এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি। তাহলে এই অক্সিজেনটা বাদ বাদ, তাহলে কি হবে দেখো তো, CH3 কার্বন ট্রিপল বন্ড CH2 CH ডাবল বন্ড CH3। ঠিক আছে, দেখতে পারছো? এটা হইছে। এবং এই যে ডাবল বন্ড, এই যে আমি যে ইয়েটা দিছিলাম, কি বলি এটাকে, আমি যে এক্সাম্পলটা দিছিলাম, এখানে ডাবল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এরকম বড় বড় জিনিস আসতে পারে কিন্তু একদম সহজ। যেখানেই তুমি দুইটা কার্বন দেখবা পাশাপাশি, অক্সিজেন গুলোকে বাদ দিয়ে দুইটা বন্ড যোগ করে ট্রিপল বন্ড বানাই দিবা। যেখানে দেখবে দুইটা আছে ওইটাকে অক্সিজেনটাকে ওরিয়েন্টেশন করে পাশাপাশি অক্সিজেন গুলোকে বাদ দিয়ে ডাবল বন্ড বানাই দিবা। দ্যাটস অল। আমার মনে হয় তোমরা বুঝছো। তোমরা যদি বুঝো চ্যাট বক্সে একটু ওয়াই লিখে দাও। থ্যাংক ইউ ভাইয়া, সবাই বুঝছো। লাস্ট এক্সাম্পলটা বুঝো না। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে দুইটা ইয়া দিছে ভাইয়া, আহ, দুইটা যৌগ দিছে এবং আমাকে বলছে এটা কার থেকে উৎপন্ন হয়েছে। সো এটাই হচ্ছে যে আমরা অ্যালকাইন কার থেকে উৎপন্ন হয়েছে আবার অ্যালকিন কার থেকে উৎপন্ন হয়েছে এটা আলাদা আলাদা বাইর করছিলাম না, ওই দুইটা দুইটা প্রসিডিউরই আমরা হচ্ছে একসাথে করছি। এই দ্যাটস অল আর কি। আমার মনে হয় তোমরা বুঝছো। ধন্যবাদ তোমাদের বোঝার জন্য। আমরা পরবর্তী কন্টেন্টে যাব। ওকে, পরবর্তী কন্টেন্টটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত যৌগের পরীক্ষা। হ্যাঁ, তো অসম্পৃক্ত যৌগটা আসলে কি ফার্স্টে বুঝি। ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি থাকে ওইটা অসম্পৃক্ত যৌগ, কোনো কথা নাই। সিঙ্গেল বন্ড যেটা মানে সিগমা বন্ড মানে পাই বন্ধন থাকলেই আমার কি অসম্পৃক্ত যৌগ। পাই বন্ধন আছে ওইটাই অসম্পৃক্ত যৌগ। কিন্তু সিঙ্গেল বন্ডে একটাই বন্ড, ওইটা হচ্ছে আমরা বলি সিগমা বন্ড, ওইটা আসলে অসম্পৃক্ত যৌগ না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার আলটিমেটলি একটা যৌগ, তার মধ্যে এই পাই বন্ধন আছে নাকি।
এটা আমরা কিভাবে বের করব? এই জন্য দুইটা পরীক্ষা আছে। এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা। তো নাম দেখেই বোঝা যাচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন থাকবে। তো তুমি যে কোনো একটা অসম্পৃক্ত যৌগ নাও, ডাবল বন্ড ট্রিপল বন্ড নাও, মনে করো আমরা এরকম একটা ইথিন নিলাম, ঠিক আছে? তার সাথে তুমি ব্রোমিন যুক্ত করবা, কোনো কথা নাই, দ্রুত বিক্রিয়া করবে। দ্রুত বিক্রিয়া করলে যেটা হবে কি, হাত একটা বন্ড ভাঙে দুইটা হাত হইছে, এখানে দিবা ব্রোমিন, এখানে দিবা ব্রোমিন, ঠিক আছে? এবং এটা তোমার হচ্ছে গিয়া বর্ণহীন বা কালারলেস হবে, নো কালার, কোনো কালার দেখবা না। এটার নাম হচ্ছে, তুমি লাল কালারের ব্রোমিন দিছো, ব্রোমিন হয় লাল, লাল কালারের ব্রোমিন দিছো, কিন্তু এই লাল রংটা নিমিষেই চলে যাবে আস্তে আস্তে যখন এটার মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে, যখন হচ্ছে এটা পাই বন্ধনের উপস্থিতি থাকবে। এবং এটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন, লাগে মাঝে মাঝে 1,2-ডাইব্রোমো ইথেন, কি লিখে নিজেই বুঝি না। আচ্ছা, কিন্তু এইভাবে তুমি হচ্ছে কি এখানে অসম্পৃক্ত মানে পাই বন্ধনের উপস্থিতি আছে নাকি বাইর করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে তুমি এখান থেকে কখনই বাইর করতে পারো না যে এইখানে ডাবল বন্ড আছে নাকি ট্রিপল বন্ড আছে, এটা তুমি এখান থেকে বাইর করতে পারো না, এটা মাথায় রাখো। এখান থেকে শুধু সিগমা পাই বন্ধন আছে এটা বাইর করা যাবে, অসম্পৃক্ত যৌগ সেটা বাইর করা যাবে, কিন্তু এই অসম্পৃক্ত যৌগটা কি অ্যালকিন নাকি অ্যালকাইন সেটা কিন্তু ভাইয়া বাইর করা যাবে না। আবার বেয়ার পরীক্ষা আছে, আরেকটা পরীক্ষা, সেটা হচ্ছে গিয়ে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তুমি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া দাও, তাহলে হচ্ছে তোমার এরকম জায়মান হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এর একটা নাম আছে সুন্দর, এর নাম হচ্ছে গিয়ে নেসেন্ট হাইড্রক্সিল। এটার নাম পরীক্ষায় আসে অবজেক্টিভে, নেসেন হাইড্রক্সিল। ঠিক আছে, নেসেন্ট হাইড্রক্সিল। এখন এই যে নেসেন্ট হাইড্রক্সিলটা, এটার সাথে তুমি যদি হচ্ছে কোন একটা অসম্পৃক্ত যৌগের বিক্রিয়া করো, তাহলে গ্লাইকল উৎপন্ন হয়। ঠিক আছে, এটাও একটা দ্রুত বিক্রিয়া, এবং এটা হচ্ছে গিয়া কালারলেস থাকবে, একদম কালারলেস। এটা কাহিনী কি, এই যে নেসেন হাইড্রক্সিলটা যে তুমি বিক্রিয়া করলা, এটা হচ্ছে তোমার বেগুনি রঙের ছিল, ঠিক আছে, বেগুনি কালার, ঠিক আছে? এই বেগুনি কালারটা আস্তে 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 তোমার এখানে কালারলেস হয়ে যাবে। এবং এইখানে যেহেতু কালারলেস হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবা হ্যাঁ এইখানে হচ্ছে আমি একটা ডাবল বন্ড ট্রিপল বন্ড ওয়ালা যৌগ দিচ্ছি, একটা অসম্পৃক্ত যৌগ দিচ্ছি, কিন্তু কখনোই তুমি এটা বুঝতে পারবে না ওয়েদার এটা তোমার ইয়া ছিল, অ্যালকিন, অ্যালকাইন ছিল অর অ্যালকিন ছিল। ঠিক আছে, তো এই দুইটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবং তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষাও এখনো হয় নাই, সেহেতু হচ্ছে কি তোমরা এটাকে মনে করো এটা আসবেই, যে অসম্পৃক্ত নির্ণয়ের দুইটা পরীক্ষা বাইর করো, বা তুমি কিভাবে অসম্পৃক্ত পরীক্ষা নির্ণয় করবে, হোয়াট এভার যেভাবে আসুক না কেন এটা আসবে রিটেনে। ঠিক আছে, আর বাকি জিনিসগুলো অ্যাডমিশনের জন্য থাকলো। ধন্যবাদ, আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা অ্যালকাইল হ্যালাইডে যাব, কিন্তু তার আগে আমরা 5 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে নিব। থ্যাংক ইউ।
5 মিনিট তো হয়েছে ভাইয়া? না ভাইয়া 38 না শেষ ভাইয়া হয়েছিল। হয়নি। আচ্ছা আচ্ছা। ওকে, আমার মনে হয় 5 মিনিট শেষ হয়ে গেছে। আমরা শুরু করি আবার। আমরা অ্যালকেন হ্যালাইড নিয়ে পড়বো। ওকে, অ্যালকেন হ্যালাইড আমাদের আজকের লেকচার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। মনে রাখবা ভাইয়া যে অ্যালকেন হ্যালাইড এই জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে গ্রিগনার্ড বিকারক আছে। এটা একদম সহজ একটা কথা ভাইয়া। কারণ গ্রিগনার্ড বিকারক হচ্ছে এমন একটা বিকারক যেটা দিয়ে তুমি সব বানাইতে পারবা দুনিয়ার যে কোনো এনিথিং এনি হাউ তুমি বানাইতেই পারবা। এই জন্য গ্রিগনার্ড বিকারক বানানোর জন্য কিন্তু হচ্ছে তোমার মানে নোবেলও পাইছে। তো আমরা একটু যাই। তো ফার্স্টে হচ্ছে যে আমরা অ্যালকেল হ্যালাইড বানাই কেমনে। অ্যালকেল হ্যালাইড বানাই কেমনে, তো আমরা ফার্স্ট একটু খেয়াল করি। এখানে হচ্ছে যে তোমার অ্যালকিন হবে। হ্যাঁ, অ্যালকিন হতে কিভাবে পাই, খুবই সহজ। আমরা যদি হচ্ছে যে তোমার একটা অ্যালকিন নেই, তার সাথে হচ্ছে যে আমরা হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া করি, তাহলে যেটা হবে একটা জুতো বিক্রিয়া হয়, ডাবল বন্ডটা ভাঙে, একটা সিগমা বন্ড সরি একটা পাই বন্ড ভাঙলে দুইটা হাত বের হয়। সেই দুইটা হাতে জাস্ট এক এক যে কোনো একটা পোর্শন যেখানে যে কোনো জায়গায় চলে যায়, সেটা কি হয় CH2। এই এটা হচ্ছে তোমার বিক্রিয়া। এবং আলটিমেটলি যেটা হইলো, এটাকে যদি একটু সুন্দরভাবে গুছাই লিখি, ইথাইল হ্যালাইড। এটা আমরা একটা অ্যালকেল হ্যালাইড পাইলাম। অথবা ভাইয়া, অথবা আমরা অ্যালকোহল থেকেও এটা পাইতে পারি। আমরা যদি যে কোনো একটা অ্যালকোহল নেই, এই অ্যালকোহলের আমরা মনে করো যে PCl5 দিলাম, PCl5 বিক্রিয়া করলাম এর সাথে। তো PCl5 বিক্রিয়া করলে যেটা হয় কি, আমরা এখান থেকে অবশ্যই অ্যালকাইল হ্যালাইড পাই। তো ছোটবেলায় যেটা হইতো কি, আমার এগুলো মনে থাকতো না কেমনে মানে কোনটায় কি হয়। তো আমি ছোটবেলায় এটা এইভাবে করতাম। এই ROH এটাই তো অ্যালকোহল, রাইট? ROH এটা একটা অ্যালকোহল। এটা এক সাইডে একটা ক্লোরিন দিতাম, আরেক সাইডে আরেকটা ক্লোরিন দিতাম, আর বাকি যেটা থাকতো PCl5 এর থেকে দুইটা ক্লোরিন গেলে কি থাকে, PCl3 এরকম। তাহলে এইটা একটা প্রোডাক্ট হবে, এটা একটা প্রোডাক্ট হবে, আর এটা একটা প্রোডাক্ট হবে। এইভাবে করতাম আর কি। তাহলে কি কি প্রোডাক্ট হলো খেয়াল করি, RCl, আর কোনটা C2H5 এখানে, তাহলে C2H5Cl প্লাস POCl3 প্লাস HCl, দ্যাটস অল। এবার তুমি মনে করো তুমি এটা দিলা CH3 OH মিথানল, এর সাথে তুমি মনে করো যে তোমার SOCl2 এটার বিক্রিয়া দিলা, তাহলে একদম একই ভাবে ভাইয়া তুমি ROH একটা সিএল এইখানে আর একটা সিএল এইখানে, তাহলে বাকি থাকে কি SO, তাহলে SOটা হচ্ছে এইখানে।
সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে এই প্রথম অংশটা একটা যৌগ, এই অংশটা আরেকটা যৌগ, এই অংশটা আরেকটা যৌগ। তাহলে কি কি হলো একটু খেয়াল করো ভাইয়া। আর কাকে ধরছি? CH3। তাহলে CH3Cl, ঠিক আছে, প্লাস HCl প্লাস SO2। দেখছো এইভাবে হচ্ছে, দেখো আলটিমেটলি আমরা এইভাবে বিক্রিয়াগুলো করতে পারি। এই বিক্রিয়াগুলো এখানে এইভাবে দেখানোর একমাত্র কারণ হচ্ছে ভাইয়া, মানে যাতে মনে থাকে আর কি, সহজ কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, দেখো আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি, যেটা আমাদের দরকার। সো আমরা এইভাবে মোটামুটি অ্যালকাইল হ্যালাইড পাই। অ্যালকাইল হ্যালাইডের অনেক বড় একটা ইয়া হচ্ছে তোমার ক্লোরোফর্ম, অনেক বড় একটা পোর্শন হচ্ছে ক্লোরোফর্ম হচ্ছে গিয়ে তোমার ইয়ে করে, কি বলে, কভার করে। তো ক্লোরোফর্মের প্রস্তুতি আমরা আর আজকে পড়বো না, কারণ এটা মুখস্থ জিনিস। ব্লিচিং পাউডারের সাথে বিক্রিয়া করলে, ক্লোরিনের বিক্রিয়া করলে ক্লোরোফর্ম হয়। তিন স্টেপ বা 4 স্টেপে, যে যেমনি করো আর কি, জাস্ট তোমরা বই দেখা করে নিবা। অলসো ইম্পর্টেন্ট, বাট আমাদের মনে হয় এগুলো বেশি ইম্পর্টেন্ট সময়ের মধ্যে শেষ করা। আমরা হচ্ছে ক্লোরোফর্ম আমরা বলি হচ্ছে CHCl3। আমরা ক্লোরোফর্মের জারণ দেখব, ঠিক আছে, ক্লোরোফর্মের জারণ দেখব। এবং ক্লোরোফর্মের জারণে কি উৎপন্ন হয় এটা একদম মুখস্থ করা লাগবে, কোনো কথা নেই, এটা বাণিজ্যিক নাম। ক্লোরোফর্মের জারণে হচ্ছে আমাদের ফসজিন গ্যাস উৎপন্ন হয়, মনে রাখবা। তো জারণটা কি হয় দেখো, CHCl3 এর সাথে যদি তুমি অক্সিজেন বিক্রিয়া করো, তাহলে হয় COCl2 HCl। সহজভাবে যদি আমি একটু দেখাই, তাহলে CHCl3 টাকে যদি আমরা ভেঙে লিখি এইভাবে, ভেঙে লিখি, তাহলে এই যে HCl, এই পোর্শনটা বের হয়ে যায়, ঠিক আছে, দুইটা হাত খালি হয়, ওখানে একটা অক্সিজেন ঢুকে যায়। তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম, এই এটা হয়ে গেছে। সো এটাকে আমরা বলতে হচ্ছে কার্বনিল ক্লোরাইড বলি। দেখো এটা কার্বনিল যৌগ, দুই হাতে দুইটা ক্লোরিন, এটাকে আমরা কার্বনিল ক্লোরাইড বলি। কার্বনিল ক্লোরাইড, এটার বাণিজ্যিক নাম হচ্ছে ভাই ফসজিন গ্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট, বাণিজ্যিক নাম হচ্ছে ফসজিন গ্যাস। এবং এটা একটা বিষাক্ত গ্যাস, মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট কারণ এটা একটা বিষাক্ত গ্যাস, ঠিক আছে। তো এটি হচ্ছে ক্লোরোফর্মের জারণ। আমরা যে ক্লোরিনেশন নিয়ে কথা বলি, মিথেনের ক্লোরিনেশন করে একটা একটা করে হাইড্রোজেনকে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করে কিন্তু ক্লোরোফর্ম আসছে, ঠিক আছে। তো তুমি যদি ডিরেক্ট ক্লোরোফর্মের ক্লোরিনেশন করতে চাও, তাহলে আরেকটা পোর্শন করতে পারবা, আরেকটা স্টেপ করতে পারবা। তাহলে হচ্ছে তোমার কার্বন টেট্রা ক্লোরাইড হবে, এবং এইচটা সিএল এর সাথে বের হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে গিয়ে তোমার 4টা রিঅ্যাকশন থাকে না, আমার মনে হয় তোমাদের মনে আছে, চেইন বিক্রিয়া বলি আমরা। তোমার হচ্ছে মিথেন থাকে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হচ্ছে গিয়ে তোমরা একটা হাইড্রোজেন বের করো, CH3Cl হয়, তারপরে CH2Cl2 হয়, তারপরে CHCl3 হয়, রাইট। সো ওইখান থেকে যদি আরেকবার ইয়া করো, তাহলে যে কার্বন টেট্রাক্লোরাইড তুমি উৎপন্ন করতে পারবা। পরবর্তীতে আরেকটা বিক্রিয়া আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশনটা হচ্ছে আমাদের আহ ক্লোরোফর্মের সাথে তুমি যদি হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করাও, HNO3, তাইলে তোমার উৎপন্ন হবে হচ্ছে গিয়ে CCl3NO2 প্লাস H2, এটা উৎপন্ন হবে। এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে, তুমি যে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো, ভেঙে ভেঙে লেখো, ভেঙে ভেঙে লেখো, আর এটাকে তুমি যদি হচ্ছে গিয়ে একটু এভাবে লেখো, তাহলে এই হাইড্রোজেনটা এই OH এর সাথে যুক্ত করে পানি উৎপন্ন করছে, এই যে পানি, ঠিক আছে, পানি উৎপন্ন করছে, প্লাস এখানে একটা হাত খালি হয়েছে, এই খালি হাতে হচ্ছে যে নাইট্রো NO2 এটা চলে যাবে। তাহলে যেটা দাঁড়ায় ভাইয়া, সেটা হচ্ছে CCl3NO2। এটার একটা বাণিজ্যিক নাম আছে ভাইয়া, বাণিজ্যিক নামটা হচ্ছে ভাইয়া তোমার ক্লোরোপিক্রিন বলি। এটা নর্মাল নাম হচ্ছে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, কিন্তু এটার বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, যেটা মনে রাখা আবশ্যক আসলে। ক্লোরোপিক্রিন, অথবা এটাকে আমরা বলি কাঁদুনে গ্যাস। টিয়ার সেলে এই গ্যাসটা থাকে আর কি, যে হরতাল টরতাল হইলে যেগুলো হচ্ছে গিয়ে তোমার
পুলিশরা এটা ছুড়ে, সেটাকে হচ্ছে আমরা কাঁদুনি গ্যাস বলি বা টিয়ার গ্যাস বলি, টিয়ার শেলে এই গ্যাসটা থাকে। তো এই হচ্ছে তোমার ক্লোরোফর্ম বিক্রিয়া। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ক্লোরোফর্মের শনাক্তকরণ বিক্রিয়া আছে। ক্লোরোফর্মের শনাক্তকরণ বিক্রিয়াটা মেইনলি হচ্ছে আমরা সরি অ্যামিনে পড়বো, হ্যাঁ, কারণ হচ্ছে এটা অ্যানিলিনের বিক্রিয়া, বাট তারপরও এটা এতটাই ইম্পর্টেন্ট আমরা এখানে পড়াই দিচ্ছি। যেমন এখানে রাইমান টাইমান বিক্রিয়ারও আছে, যেটা হচ্ছে আমরা ফেনলে পড়বো, রাইমান টাইমান এখানে আর পড়বো না। তো এইখানে আমাদের কার্বিলামিন বিক্রিয়া বলি, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম দুইটাই যদি তুমি একই সাথে হচ্ছে শনাক্ত করতে চাও, তাহলে হচ্ছে এই বিক্রিয়াটা যেটা হয় কি যে তুমি যদি একটা অ্যানিলিন নাও NH2 এবং ক্লোরোফর্ম নাও CH_Cl3 এবং এটার সাথে মনে করো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা মন চাই নিতে পারো, নিলে যেটা হয় মাথায় রাখতে হবে ফিনাইল আইসোসায়ানাইড হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট। তোমার মেইন প্রোডাক্ট কি ভাইয়া? ফিনাইল আইসোসায়ানাইড, এটা মাথায় রাখতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, এটা তোমার উৎপন্ন হবে। তারপরে বগিচুগি যেটা হয় আর কি, তোমার KCl, পানি, এগুলা হচ্ছে তোমার সাইড প্রোডাক্ট, কিন্তু এইটা নাম হচ্ছে ভাইয়া ফিনাইল আইসোসায়ানাইড, ঠিক আছে? এবং এইটা ক্লোরোফর্ম আছে নাকি এটা কেমনে বুঝবা? এটা একটা উৎকট, একটা বাজে গন্ধ উৎপন্ন করবে, যেটার দরুন হচ্ছে গিয়ে তোমরা বুঝবা এখানে ক্লোরোফর্ম অথবা অ্যানিলিন দুইটাই আছে। এই পরীক্ষাটাকে আমরা কার্বিলামিন পরীক্ষা বলি, এখানে ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। ইম্পর্টেন্ট একটা জিনিস, নাম নাম উম, নামধারী বিক্রিয়া প্লাস ক্লোরোফর্ম শনাক্তকরণ, এটা মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যেটা মাথায় রাখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, এটা উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড, ঠিক আছে ভাইয়া? পরবর্তীতে ভাই আমরা একটু যাই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে সোজা কথা হচ্ছে গিয়ে SN বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে আসলে কিছুই হয় না, এখানে হচ্ছে বিকারক অণু থাকবে। এই বিকারক অণু আমার কেন্দ্রাকর্ষী বিকারক, ও হচ্ছে গিয়ে আমার অন্য আরেকটা যৌগের কেন্দ্র মানে কেন্দ্রীয় যেই মৌল আছে তাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে ওর সাথে যে আছে তাকে বের করে দিবে এবং ও নিজেকে যুক্ত হবে। আমরা যদি একটু এখানে দেখি কি লেখা আছে, যে সকল প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রন সমৃদ্ধ অণু, আয়ন অথবা মূলক জৈব যৌগের অনুস্থ অন্য কোনো পরমাণু আয়ন অথবা মূলককে প্রতিস্থাপন করে, তাদেরকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে। অনেক কথা বলছে, সহজ কথা হচ্ছে প্রতিস্থাপন হবে, একজনকে আরেকজন প্রতিস্থাপন করবে, দ্যাটস অল, শেষ। আমরা ডিটেইলসে পড়বো। আমরা যদি একটু খেয়াল করি ভাই, আমাদের এই যে SN বিক্রিয়া আসলে দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া SN1 বিক্রিয়া, আচ্ছা এখানে SN2 লেখা, একটা হচ্ছে SN1 বিক্রিয়া আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া। তো আমরা একটু আগাই। আমাদের SN1 বিক্রিয়া হচ্ছে, যদিও এখানে 1, কিন্তু SN1 বিক্রিয়া হচ্ছে 2 ধাপে হয়, এটা মাথায় রাখতে হবে। যদিও নাম হচ্ছে SN1, কিন্তু বিক্রিয়া কিন্তু হবে ভাইয়া 2 ধাপে, ঠিক আছে? একটু খেয়াল করো ভাইয়া, নর্মালি যেটা হয়, মনে করো আমার হচ্ছে এরকম একটা যৌগ আছে এবং জেড হচ্ছে আমার কেন্দ্রাকর্ষী বিকারক অণু। জেডটা কি ভাইয়া? কেন্দ্রাকর্ষী বিকারক অণু। এখন আমার বিক্রিয়া করে উৎপন্ন হবে হচ্ছে তোমার এইটা, আর এক্সটা বাইর হয়ে যাবে। এই যে জেড গিয়া এক্স এর প্রতিস্থাপন করলো, আর এর সাথে বিক্রিয়া করলো, এক্স এর লাথি মারা বাইর করে দিল, শেষ। কিন্তু এই জিনিসটা আসলে SN1 বিক্রিয়ায় একই সাথে হয় না। SN1 বিক্রিয়ায় এটা পার্ট পার্ট হয়, অর্থাৎ 2 ধাপে হয়। প্রথম ধাপে যেটা হয়, এই যে তোমার আরেক যে যৌগটার কথা আমরা বলতেছি, এই জিনিসটা ভাগ হয় R প্লাস এবং X মাইনাস, এই জিনিসটা দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে? এই জিনিসটা ভাগ হইলো। তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে, যেহেতু R প্লাস ও পজিটিভ চার্জে চার্জিত হয়ে আছে, এন্ড আর এর কাউরে দরকার রিঅ্যাকশন করার জন্য, ও রিঅ্যাকশন করে স্টেবল হইতে চায়, ওইখানে গিয়া জেড আসে। জেড আর কে বলে আমার সাথে রিঅ্যাকশন করো, জেড আর খুশি মনে রিঅ্যাকশন করে আর জেড এবং হচ্ছে গিয়া উৎপন্ন করে, শেষ। এটাই হচ্ছে তোমার রিঅ্যাকশন। সো এই জিনিসটা 2 ধাপে হয়, তাই এটাকে আমরা বলি SN1 বিক্রিয়া। এবং SN1 বিক্রিয়া কেন বলি, এখানে 1টা কেন আসে, তার কারণটা হচ্ছে এই টোটাল বিক্রিয়াটা এই যে এই একটা বিক্রিয়কের উপরে ডিপেন্ড করে, আর এক্স ও যদি না যায় তাহলে জীবনও জেড ঢুকতে পারবে না, অর্থাৎ ফুললি ডিপেন্ডেন্ট হচ্ছে এই RX এর উপর। যেহেতু একটা বিক্রিয়কের উপর টোটালি ডিপেন্ডেন্ট এই জিনিসটা, তাই হচ্ছে এটাকে SN1 বিক্রিয়া বলে। যদিও নাম SN1 বিক্রিয়া,
আমার এটার কাজ কিন্তু 2 ধাপে হয়, ঠিক আছে ভাইয়া। পরবর্তীতে যদি আমরা SN2 বিক্রিয়ায় যাই, SN2 বিক্রিয়া নাম, অথচ এটা 1 ধাপী বিক্রিয়া, এটা 1 ধাপে হয়। SN2 নাম কিন্তু 1 ধাপে হয়। এখানে যেটা হয়, এই জেড কেন্দ্রাকর্ষী বিকারক অণু, অর্থাৎ ও বাইরের কেউ কিন্তু অন্য কারোর সাথে ও অ্যাটাচ হইতে চায়। আর হচ্ছে মনে করো এরকম একটা কিছু আছে, মনে করো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, ধরলাম একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এদের বিক্রিয়া হবে। তো যেটা হয় কি, মনে করো এই কার্বনের হচ্ছে এই যে এই হ্যালোজেনটার সাথে কোনো একটা ঝামেলা লাগছে, ঠিক আছে, একটা ঝামেলা, একটা মনোমালিন্য চলতেছে। তো যেহেতু তাদের একটা মনোমালিন্য চলতেছে, তাদের বন্ডটা আর অত স্ট্রং থাকে না, ঠিক আছে, তাদের বন্ডটা যেটা হয় যে অত স্ট্রং থাকে না। তো আচ্ছা, তো যেটা হয় এখানে এই এইচ গুলো দিয়ে দেই, এদের বন্ড কিন্তু ঠিক আছে, কিন্তু এই এক্স এর সাথে একটা ঝামেলা লাগছে, তাদের বন্ডটা স্ট্রং থাকে না, তাই বন্ডটা না থেকে এখানে একটা ডট ডট দিয়ে বুঝাচ্ছি যে তাদের মধ্যে একটা ঝামেলা লাগছে। যেহেতু তাদের মধ্যে একটা ঝামেলা লাগছে, এই তার ঝামেলার মধ্যে নতুন কেউ একজন এন্ট্রি করতে চায় এই ঝামেলার সুযোগ নিয়ে, সেটা হচ্ছে জেড, ঠিক আছে। তো এই জেডটাও হচ্ছে কি তোমার এখানে আসতে চাবে, এবং তাদেরও এন্ট্রি করতে চায় কিন্তু পারে নাই, এখনো চাচ্ছে এবং ওই সুযোগের অপেক্ষায় আসছে, চেষ্টা করতেছে। এই জন্য এটা একটা ডট ডট দিয়ে আমি দেখলাম। এটা একটা হচ্ছে ভাইয়া কি বলে এটাকে, আহ, কি জানি বলে, এটা হচ্ছে তোমার একটা আন্ত অবস্থিয়, মানে হচ্ছে স্টেবল কোনো যৌগ না, ঠিক আছে, এই অবস্থায় আসে। এবং এই অবস্থায় আসার পরে দেখা যাচ্ছে এদের সাথে এই কার্বনের সাথে এক্স এর সম্পর্ক, মানে হ্যালোজেনের সম্পর্কটা এতটাই খারাপ হয়ে যায় যে এক্সটা অ্যাকচুয়ালি ফুললি বের হয়ে যায় এক্স মাইনাস হিসাবে, ঠিক আছে, এবং এই জেডটা অ্যাকচুয়ালি টোটাল একটা বন্ড করে ফেলে, সেটা হচ্ছে ভাইয়া এরকম, এটা এটা উৎপন্ন হয়। এবং এই টোটাল জিনিসটা আসলে একই ধাপে ঘটতেছে, দেখো আলাদা আলাদা কিন্তু ভাঙা লাগে নাই, একদিক দিয়ে হচ্ছে ভাঙতেছে, আরেক দিক দিয়ে হচ্ছে বন্ধন ঘটতেছে, এবং ফাইনালি এই প্রোডাক্টটা হচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে SN2 বিক্রিয়া, যেটা 1 ধাপে হয়। এইখানে এই দুইটা বিকারক অণুরই হচ্ছে প্রচন্ড পরিমাণ ইনফ্লুয়েন্স আছে কাজটা করার, এবং এই জন্য হচ্ছে এটাকে SN2 বলে। আগেরটাই একটা বিকারকের উপর অনেক কিছু ডিপেন্ড করতো, এখানে দুইটা বিকারকের উপরই ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে ও যাচ্ছে একই সাথে কিন্তু ওর আসতে হবে, ও যাচ্ছে ও আসতেছে না, তাহলে কিন্তু সাথে সাথে কোনো প্রোডাক্ট হইতো না। এই জন্য দুইজনেরই প্রচন্ড পরিমাণ এখানে ইনফ্লুয়েন্স আছে, এবং তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে SN2 বিক্রিয়া। পরবর্তীতে হচ্ছে আমরা সাইজ এফ নীতি নিয়ে পড়বো। আমাদের সাইজ এফ নীতিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, তো এই সাইজ এফ নীতিটা আসলে যেটা বলছে সেটা হচ্ছে বিটা বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ। সাইজ এফ নীতিটা বলে হচ্ছে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ। এখন আমি যদি একটা রিঅ্যাকশন, মানে একটা এক্সাম্পল দিই, মনে করি এরকম একটা এক্সাম্পল আছে, CH3 CHCl, ভালো করে দেখো একটু ভাইয়া, এইটা আছে আমার হচ্ছে ভাইয়া অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিত, এইটা আছে। তো এখন আমরা যেটা জানি এখান থেকে হচ্ছে তোমার এই যে এই হ্যালোজেনটা হচ্ছে বের হয়ে যাবে এবং একটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যাবে, হ্যালোজেনটা বের হয়ে যাবে, একটা হাইড্রোজেনকে নিয়ে বের হবে। এখন হ্যালোজেনওয়ালা যে কার্বনটা আছে তাকে আমরা বলতেছি হচ্ছে আলফা কার্বন, এটাকে বলতেছি আমরা বিটা, এটাকে আমরা বলতেছি গামা, ঠিক আছে। তো হ্যালোজেনওয়ালা কার্বন, তো হ্যালোজেন তো বের হয়ে যাবে হাইড্রোজেনকে নিয়ে, তাহলে HCl। এখন ব্যাপারটা হচ্ছে এই যে তোমার আলফা কার্বন, এইটাকে বিটা বলতেছে, এটা গামা, তার পাশেও দেখো একটু বাম পাশে আরো একটা কার্বন আছে, ওর নামও কিন্তু ভাইয়া বিটা। এখন কনফিউশনটা আসে যে এই ক্লোরিনটা আসলে কোন হাইড্রোজেনকে নিয়ে বের হবে। এই ক্লোরিনটা তো এইখান থেকেও হাইড্রোজেন নিতে পারে, এইখান থেকেও হাইড্রোজেন নিতে পারে, ও তো আসলে দুই জায়গা থেকে হাইড্রোজেন নিতে পারে। কোনখান থেকে হাইড্রোজেন নিবে এবং ডাবল বন্ড করবে, ঠিক আছে। এখান থেকে হাইড্রোজেন নিলে ডাবল বন্ডটা হবে এইখানে, এটার প্রোডাক্টটা হয় এরকম, আমি একটু দেখাই লিখে, এইটা, ঠিক আছে। এইখান থেকে যদি নেয় তাহলে প্রোডাক্ট হয় এরকম, আর যদি এইখান থেকে নেয় তাহলে প্রোডাক্ট হয় এরকম। ঠিক আছে, এটা এখন কোনটা উৎপন্ন হয়,
উত্তর হচ্ছে দুইটাই উৎপন্ন হয়। উত্তর কি? দুইটাই উৎপন্ন হয়। কিন্তু প্রশ্ন যদি আরো একবার করা হয় যে কোনটা হচ্ছে বেশি উৎপন্ন হয় বা প্রধান উৎপাদ কোনটা, তখন হচ্ছে আমার সাইজের নীতি কাজে লাগে। তো সাইজের নীতি বলে যেইটা বেশি স্টেবল সেটা হচ্ছে প্রধান উৎপাদ। সোজা কথা, যেইটা বেশি স্টেবল, ভালো করে শুনো ভাইয়া, যেইটা বেশি স্টেবল ওইটা হচ্ছে প্রধান উৎপাদ। এখন এই স্টেবল কোনটা এটা আমরা কিভাবে বের করব? স্টেবল কোনটা এটা আমরা কিভাবে বের করব? এইটা বের করার সিস্টেমটা হচ্ছে তোমার আমার যে স্টেরিক বাধা, আমরা জানি যেহেতু হচ্ছে আমাদের এখানে ডাবল বন্ড আসতেছে, এখানে ডাবল বন্ড, এখানেও একটা ডাবল বন্ড আসতে পারে, এখানেও একটা ডাবল বন্ড আসতে পারে। ভালো করে শুনো ভাইয়া, যেহেতু ডাবল বন্ড আসতেছে, অ্যালকিনের বেলায় এই ডাবল বন্ডটা এরকম থাকে। তো আমরা যদি হচ্ছে এখানে অ্যালকাইল মূলক দেই, তাইলে এইটা চারপাশে অ্যালকাইল মূলক আছে, এর মানে এর মধ্যে স্টেরিক বাধা অনেক 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 বেশি। যেহেতু এর মধ্যে স্টেরিক বাধা অনেক বেশি, তাই এখান থেকে চারপাশ থেকে আর কোনো কিছু ঢুকতে পারে না, তাই এটা অনেক বেশি স্টেবল, অনেক বেশি, চারপাশে স্টেরিক বাধা অনেক বেশি। তারপরে যদি হচ্ছে আমরা একটা 3 ডিগ্রির কথা চিন্তা করি, এইটা, তারপরে স্টেবল হচ্ছে এইটা। তারপরে যদি আমরা চিন্তা করি যে 2 ডিগ্রির কথা চিন্তা করি, তাহলে এরকম হইতে পারে। এরকম হইতে পারে, আবার আরেকটাও হয় 2 ডিগ্রিতে, এরকমও তো হইতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্স, এটাকে আমরা বলতেছি সিস। তাহলে কোনটার বেশি হচ্ছে তোমার কি বলে, কোনটার বেশি হচ্ছে তোমার স্টেরিক বাধাটা বেশি? একটু খেয়াল করি ভাইয়া, স্টেরিক বাধা বেশি হচ্ছে এইটার, এইটার। কেন? কারণ এর উভয় পাশেই হচ্ছে ভাইয়া অ্যালকাইল মূলক আছে, আর এটা হচ্ছে এক পাশে আছে ভাইয়া, এক পাশে। দুইটারই দুইটা দুইটা করে আছে, কিন্তু এটা যেহেতু এক পাশে আছে, আরেক পাশ পুরা ফাঁকা, পুরা ফাঁকা। ঠিক আছে, এই জন্য যখন অন্য কেউ এটার বিক্রিয়া করতে চাবে তখন অন্য পাশ দিয়ে পুরাপুরি অ্যাটাক করতে পারে, কিন্তু এটার সব জায়গাতেই মডারেট, ওইখানেও একটা অ্যালকাইল মূলক আছে বাধা দেওয়ার জন্য, নিচেও একটা অ্যালকাইল মূলক আছে বাধা দেওয়ার জন্য। তাহলে হচ্ছে দুইটাই হচ্ছে মডারেট, তাই এটা হচ্ছে বেশি স্টেবল রাদার দেন তারপরে মানে সিসের থেকে। তার পরবর্তীতে যদি আমরা যাই, তারপরে 1 ডিগ্রি, এবং তারপরে হচ্ছে আমার ইথিন। ঠিক আছে, এখন খেয়াল করো, যেইটা বেশি মূলক আছে অ্যালকাইল মূলক ওইটা কি বেশি স্টেবল, আর বেশি স্টেবল মানে ওইটাই কি কারোর সাথে বিক্রিয়া করবে না, ওইটাই প্রধান উৎপাদ। এখন আমরা একটু যাই, এইখানে বেশি স্টেবল কোনটা দেখো তো। এই যে এইখানে যদি তুমি যদি হচ্ছে ডাবল বন্ডটা দাও, তাহলে এখানেও একটা অ্যালকাইল মূলক আছে, এখানেও একটা অ্যালকাইল মূলক আছে, কিন্তু এইখানে যদি তুমি ডাবল বন্ডটা দাও, তাহলে কি ওর এই পাশে আর কোন অ্যালকাইল মূলক আছে? উত্তর হচ্ছে না, খালি এই পাশে আছে। তাহলে এখানে কি এক পাশে অ্যালকাইল মূলক আছে, এখানে দুই পাশে অ্যালকাইল মূলক আছে, তাহলে বেশি স্টেবল কোনটা ভাইয়া? এইটা। তাহলে প্রধান উৎপাদ কোনটা? এইটা হবে 90%, আর এটা হচ্ছে ভাইয়া 10%। এইটা আমার মনে হয় তোমরা সাইজ অফ নীতিটা বুঝতে পারছো। যদি তোমরা সাইজ অফ নীতিটা বুঝো তাহলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দাও, তাহলে ভাইয়া বুঝতে পারবে। সবসময় 90% আর 10% হবে, সবসময় 90% 10% হবে, কারণ আসলে দুইটা প্রোডাক্টই হয়। আমরা এটা সাইজের নীতি, মার্কোনিকভ নীতি, এন্টি মার্কোনিকভ নীতি যেটাই বলি না কেন, এগুলো আসলে বলি কারণ হচ্ছে ভাইয়া কোনটা আসলে বেশি হয়, প্রধান উৎপাদ কোনটা, প্রধান উৎপাদটাকে বের করার জন্য হয়। বাকিটা যে হয় না, বাকিটা যে হয় না এরকম যদি আমরা বলি অন্য আরেকটা হয় না, তাহলে ভুল। বাকিটা হয়, বাকিটা 10% হয়, কিন্তু যেটা হচ্ছে প্রধান উৎপাদ সেটা হচ্ছে 90% হয়, এবং রেশিওটা 90-10ই থাকে। ঠিক আছে, অনেক জায়গায় 99-1ও দেখছি, বাট 90-10 উড বি দ্য অ্যান্সার আমার মনে হয়। ঠিক আছে, তো এটা কিছুই না, যেটা বলছিলাম যে যেইটার স্টেবিলিটি বেশি সেখানে হচ্ছে তোমার সাইজের নীতি কাজ করে। আমার এই কার্বন কার্বনের দুই পাশে আর আছে, এটার স্টেবিলিটি বেশি, স্টেরিক বাধা বেশি পায়, তাই এটা বিক্রিয়া করতে চায় না, তাই এটা বেশি প্রধান উৎপাদ। আর এটার এক পাশে এখানে যদি তুমি যদি ডাবল বন্ডটা দাও, তাহলে হচ্ছে এক পাশে অ্যালকাইল মূলক আছে একটা, কিন্তু আরেক পাশে খালি, সো এইখান দিয়ে অ্যাটাক করার পসিবিলিটি বেশি, স্টেবিলিটি তুলনামূলক কম, তাই এটা প্রধান উৎপাদ না। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে ভাইয়া
আমরা হচ্ছে গ্রিগনাট বিকারকের অ্যালকোহল সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো গ্রিগনাট বিকারক আসলে খুব ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি ভাই? আমাদের গ্রিগনাট বিকারক। তো এই গ্রিগনাট বিকারক আসলে তোমার কি বলে এটাকে, গ্রিগনাট বিকারক কেমনে হইলো এবং গ্রিগনাট বিকারক দিয়ে আসলে যে কোনো কিছু বানানো যায় সেটা হচ্ছে কি কথা। তো ফার্স্ট আমরা একটু চিন্তা করি, অ্যালকাইল হ্যালাইড যেটা, তোমার যে অ্যালকাইল হ্যালাইড থাকে যেটা হচ্ছে কি RX, এর সাথে তুমি যদি হচ্ছে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করো তাহলে উৎপন্ন করো হচ্ছে RMgX। এই যে জিনিসটা হইলো এটাই হচ্ছে তোমার গ্রিগনাট বিকারক, মনে রাখো এটাই হচ্ছে তোমার গ্রিগনাট। এখন গ্রিগনাট বিকারকের সময় মনে রাখতে হবে প্রথম কথা যে বিক্রিয়ার শেষ ধাপে পানি যোগ হবে এবং উৎপন্ন করবে MgOH। এটা সব সময়, হ্যাঁ, বিক্রিয়ার শেষ ধাপে পানির সাথে বিক্রিয়া করবে এবং এই যে MgOH আমি অনেক আগে বলছিলাম আজকে ক্লাসের ফার্স্টে, এটা কনস্ট্যান্ট একটা প্রোডাক্ট ভাইয়া, ঠিক আছে, এটা উৎপন্ন করবে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে মনে রাখবা, শুধুমাত্র অ্যালকেন এর বিক্রিয়া এক ধাপে, বাকি সব দুই ধাপে হয়। নিজের হাতের লেখা নিজেই পড়তে পারতেছি না ভাইয়া, কিন্তু নো ওয়ারিস। ফার্স্টের কথাটা হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে তোমার দুই ধাপে হবে, অনলি অ্যালকেন ছাড়া। অ্যালকেন এক ধাপে, ওই যে আমরা দেখে ফেলছি অলরেডি। আর হচ্ছে বিক্রিয়ার শেষ ধাপে হচ্ছে পানি যুক্ত হবে এবং উৎপন্ন হবে MgOH, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড। এটা মনে রাখতে হবে। তো এখন আমরা দেখি ব্যাপারটা কি হয়। ভাইয়া বলছে অ্যালকেন, আবার আমরা অ্যালকেনে ফিরে যাই। অ্যালকেনটা এক ধাপে, তাহলে RMgX এক ধাপ হইলে ওইটাই শেষ ধাপ না ভাইয়া? অ্যালকেন বানানোর বিক্রিয়াটা এক ধাপে হইলে তো ওইটাই শেষ ধাপ। তাহলে শেষ ধাপে কি হয়? আবার পানি যুক্ত হয়, বইলাই তো দিচ্ছি, পানি যুক্ত হবে এবং উৎপন্ন করবে কি MgOH। তো MgOH যদি চলে যায় তাহলে বাকি থাকে কি RH, শেষ। এটা হচ্ছে অ্যালকেন বানাইলাম, ঠিক আছে, অ্যালকেন। এখন বানাবো অ্যালকোহল। এখন অ্যালকোহলের আবার তিনটা পার্ট আছে, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এবং আমরা তিনটাই আসলে এই গ্রিগনাট বিকারক দিয়ে বানাইতে পারি। যেমন আমরা ফার্স্টে 1 ডিগ্রির কথা চিন্তা করি। 1 ডিগ্রি অ্যালকোহলে এই যে RMgX, এটার সাথে যোগ করতে হবে মিথানেল। এটা মাথায় রাখতে হবে, মিথানেল যোগ হবে অলওয়েজ, ঠিক আছে, এই মিথানেল যোগ করতে হবে। এখন মনে রাখবা এই যে এই মিথানেলটাকে তো আমরা এইভাবে লিখতে পারতাম, এভাবে কিন্তু লেখা যায়, সরি এই যে, হ্যাঁ। তো এখন মনে রাখতে হবে এই যে অক্সিজেনের যে ডাবল বন্ডটা আছে কার্বনের সাথে, এই ডাবল বন্ডটা ভাঙবে। এই ডাবল বন্ডটা ভাঙলে দুইটা হাত বের হবে, একটা কার্বনের একটা অক্সিজেনের। তাহলে যেটা হয় এরকম হয়, দেখছো ডাবল বন্ডটা ভাঙছে, অক্সিজেন একটা হাত বের হয়েছে, কার্বন একটা হাত বের হয়েছে। এবং এই জিনিসটা এইভাবে ভাঙবে, একটা কার্বনের সাথে যুক্ত হবে হচ্ছে আমার অ্যালকাইল, আর অক্সিজেনের সাথে যুক্ত হবে কি ভাই? আমার MgX। দেখো যেটা হয়েছে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ 1 ডিগ্রি অ্যালকোহলের। অক্সিজেনের এটা ভাঙবে আর এখান থেকে যুক্ত হবে। দ্বিতীয় ধাপে বলছে কি, দ্বিতীয় ধাপে সব সময় পানি যুক্ত হবে। এই যে এটার সাথে পানি যুক্ত হবে, তাহলে এটার সাথে যদি পানি যুক্ত হয় দ্বিতীয় ধাপে,
তাহলে কি উৎপন্ন হবে, একটা জিনিস উৎপন্ন হবে শিওর বলছিলাম, এটা কি MgOH এটা উৎপন্ন হবেই। আর কি উৎপন্ন হবে, এই যে MgO এখান থেকে একটা H নিয়ে গেলাম, এটা যদি চলে যায় তাহলে এই H-টার মধ্যে বাকি থাকে কি OH-টা না, এই OH-টা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি উৎপন্ন হয় খেয়াল করো তো, এটা উৎপন্ন হয়, দেখো তো ভাইয়া, সরি এটা সি, ঠিক আছে। তাহলে দেখো তো আর CH2OH এটা কি একটা 1 ডিগ্রি অ্যালকোহল না ভাইয়া, আমার মনে হয় আমরা বুঝতে পারছি। আমরা যদি সেকেন্ড যাই 2 ডিগ্রি অ্যালকোহলে যাই, 2 ডিগ্রি অ্যালকোহল একদম সেম, খালি হচ্ছে মিথানল নিতে পারবা না, মিথানল ছাড়া যে কোনো কার্বনের অ্যালকোহল অ্যালডিহাইড নাও তাহলেই তোমার 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে যেটা হয় এর হচ্ছে আর MgX, এখন আমি আর মিথানল নিব না, আমি হচ্ছে গিয়ে এটা নিব, তাহলে যেটা হয় অক্সিজেনের একটা হাত বের হবে, এখানে ঢুকবে হচ্ছে MgX, এখানে ঢুকবে আর, এর সাথে হচ্ছে পানির বিক্রিয়া করব, পানির বিক্রিয়া করলে অটোমেটিকলি কি হয় MgOHS হয় প্লাস, এখন MgOH চলে গেলে এখানে কি হবে আর সি আর এইচ, এখানে OH, দেখছো এখন এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল না হয়, এখানে একটা আর আছে এখানে একটা আর আছে। আবার যদি 3 ডিগ্রি নাও তাহলে কি নিতে হবে, তাহলে নিতে হবে কিটোন, সব ঠিক থাকবে, এখানে হচ্ছে কিটোন, এটা কি হবে কিটোন, কিটোন নিলে কি 3 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটাও হবে একটা আর, এটাও হবে আরেকটা আর, তাহলে কি হয়ে যাবে ভাই 3 ডিগ্রি হয়ে যাবে, দেখছো। আবার তুমি এই গ্রিগনাথ বিকারক দিয়ে অ্যাসিডও বানাইতে পারবা, অ্যাসিড, দেখো অ্যাসিড কেমনে বানায়, অ্যাসিড আর MgX, অ্যাসিড বানানোর জন্য নিতে হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডটাকে বোঝার সুবিধার্থে এরকম ভাবে লিখলাম CO2 কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সি আর, দেখছো ভাই যেটা বলছে অক্সিজেনের একটা হাত ভাঙে MgX টা দিলাম, আর আরেকটা হাতে হচ্ছে কার্বনের সাথে আরটাকে দিলাম, এখন এটা শেষ ধাপে কি যুক্ত হয় পানি, পানি যুক্ত হইলে ভাইয়া কি বলছে যে একটা ফিক্সড প্রোডাক্ট থাকে, সেটা কি MgOH, এটা যদি থাকে, এখন MgOH শেষ হয়ে গেলে এখানে কি হবে একটা OH চলে আসবে, এটুকু তো চলেই গেছে, এখানে কি আসবে একটা OH আসবে, তাহলে কি দাঁড়ায় দেখো তো, দেখো তো আর COOH এটা কি একটা অ্যাসিড না ভাইয়া, আর COOH, তাহলে এইভাবে আমরা গ্রিগনাথ বিকারক থেকে আমরা হচ্ছে চাইলেই হচ্ছে আমরা অনেক কিছু বানাইতে পারি, অনেক কিছু বানাইতে পারি, যেরকম হচ্ছে আমরা অ্যালকোহল বানাইতে পারি, অ্যালকেন বানাইতে পারি, আমরা হচ্ছে কি অ্যাসিড বানাইতে পারি, এবং অ্যালকোহল শুধু বানাইতেই পারি না, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারি। সো এটাই হচ্ছে আমার সুবিধা। সো আমার মনে হয় হচ্ছে গিয়ে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, সো এরই সাথে হচ্ছে আমাদের লেকচারটা আজকে শেষ হইলো, আমাদের লেকচারটা শেষ হয়ে থ্যাংক ইউ সবাইকে। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, এর সাথে আমরা অনেক ছোট ছোট জিনিস হয়তো বাদ দিচ্ছি, কিন্তু সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না, যেগুলো হচ্ছে এতটা ইম্পর্টেন্ট ছিল যেগুলো। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। ভাই পিডিএফটা একটু আপলোড দিয়ে দিন, আর স্টুডেন্ট তোমরা যারা আছো আমি একটা পোল লঞ্চ করছি ভাই, একটু অ্যান্সার করবে। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো। এখনো যারা ডেইলি এক্সাম দেও নাই, ক্লাস শেষে অবশ্যই ডেইলি এক্সামটা দিয়ে দিও, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।